নমস্কার, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক বুদ্ধদেব গুহ রচিত সুখের কাছে উপন্যাসের অন্তিম পর্ব। আধ ফোঁটা ভোরের প্রথম বাসেই সুখন নিজেই রাঁচি যাবে এমন জিনিসই ভাঙল গাড়িটার, যা এ তল্লাটে পাওয়া অসম্ভব। চিঠিটা শেষ করল সুখন। হাত ঘড়িতে দেখল 3টে বাজে, আর 1 ঘন্টার মধ্যেই আলোর আভাস জাগবে পূবে। মদনলাল কোম্পানির বাস ঠিক 4:10 এসে দাঁড়াবে মিসিরজির দোকানের সামনে। তখন শেষ রাত। ঝিরঝির করে আসন্ন ভোরের গন্ধমাখা একটা হাওয়া ছেড়েছিল। সুখন একটা বড় হাই তুলল, আর মোড়া ভাঙল। পায়ের কাছে শুয়ে থাকা কালুয়া নড়ে চড়ে বসল, ডান পা দিয়ে খচর খচর করে ঘাড় চুলকোল। তারপরে একটা বড় নিঃশ্বাস ফেলে সামনে 2 পায়ের উপরে মুখটা রেখে আবার ঘুমিয়ে পড়ল। একটা সিগারেট ধরালো সুখন। সারা রাত পান খেয়ে জিভটা ছুলে গেছে। জর্দাও বেশি খাচ্ছে আজকাল। মাঝে মাঝে বাঁ দিকের বুকে ব্যথা করে, কেয়ার করে না ও। নিজেকে নিয়ে, নিজের শরীরকে নিয়ে কখনো মাথা ঘামায়নিও। আবার একটা পান মুখে দিল, তারপর চিঠির পাতাগুলো একসঙ্গে করে চিঠিটাকে পড়বে বলে চৌপাইতে এসে শুয়ে পড়ল। সারা রাত সোজা বসে থেকে কোমরটা ভীষণ ব্যথা করছিল। ঘুম না এসে যায়। মনে মনে নিজেকে বলল সুখন। 25শে মার্চ, ফুলটুলিয়া, গুঞ্জা, পালামৌ। তোমাকে মহুয়া বলেই ডাকতে পারতাম, কিন্তু তুমি চলে গেলে যে ডাকে কেউই সাড়া দেবে না, সে ডাকে ডেকে লাভ কি? তোমাকে কি বলে ধন্যবাদ দেব জানি না আমি। ধন্যবাদ ব্যাপারটাই পোশাকি সৌজন্যর এবং তোমার বয়ফ্রেন্ডের গাড়ির মতোই ইম্পোর্টেড। কোনো রকম পোশাক এবং পোশাকি ব্যাপারকেই যখন আমরা দুজনেই প্রশ্রয় দিইনি, তখন পোশাকি সৌজন্য আমাদের মানায় না। এখন রাত গভীর। পায়ের কাছে কালুয়া শুয়ে আছে। কালুয়ার মন খুবই খারাপ। কালুয়া তোমাকে ভালো মনে নেয়নি। ও ওর স্বাভাবিক সারমেয় স্বভাবে ভেবেছিল চিরদিন ও একাই আমার মালকিন থাকবে। কেউ একদিনের জন্য এসে যে আমার উপরে এমন জবরদখল নেবে, তা ওর ভাবনার বাইরে ছিল। আমার ধারণা তুমি কালুয়ার মুখের দিকে ভালো করে একবারও তাকাওনি। কালুয়া বড় সুন্দরী। সাধারণত সব কুকুরের মুখশ্রী অত্যন্ত সুন্দর। পথের কুকুরের মুখেও যে বুদ্ধিমত্তা এবং চোখে যে ব্যক্তিত্বময় ঔজ্জ্বল্য দেখা যায়, তা অনেক মানুষের মুখেও দেখিনি। অনুরোধ, যাওয়ার আগে আমার কালুয়ার মুখে একবার চেয়ে দেখো ভালো করে, এবং ওকে একবার আদরও করে যেও। তোমার সঙ্গে হয়তো আর দেখা হবে না, তবু আমি হারিয়ে যেতে চাই না, পালাতে তো নয়ই। তাছাড়া আমার পালাবার মতো কোনো জায়গাও নেই। সুখন মিস্ত্রি এই ফুলটুলিয়া বস্তিতেই থাকবে আমৃত্যু। তোমাদের মতো গতিবেগ সম্পন্ন মানুষদের গতি যাতে অব্যাহত থাকে, তা দেখাই আমার কাজ। অথচ আমরা নিজেরা গতিমান নই, অনড় স্থাবর। যা ঘটে গেছে তার জন্য আনন্দেরও যেমন সীমা নেই আমার, দুঃখেরও নয়। তোমার মতো একজন উচ্চ বংশের শিক্ষিতা অভিজাত মেয়েকে আমি কোনো রকম বিপদেই ফেলতে চাইনি। আশা করি যা ঘটে গেছে তার দায়িত্ব তুমি আমার সঙ্গে সমানভাবে ভাগ করে নেবে। মনে কোনো পাপ বোধ রেখো না এ বাবদে। যে মিলনে আনন্দ নেই, সে মিলন অভিপ্রেত নয়। আনন্দই যেন থাকে, আর আনন্দের স্মৃতি। এ নিয়ে আমার অথবা তোমার মনে কখনো যেন কোনো অনুশোচনা না হয়। তাহলে এই পরম প্রাপ্তির সব মিষ্টত্ব তেতো হয়ে যাবে চিরদিনের মতো। তবে স্বীকার করো আর নাই করো, তুমি বড়ই ছেলে মানুষ। ছেলে মানুষ বলেই তুমি এখনো অপাপবিদ্ধ, মহৎ। পৃথিবীর নীচতা, দৈনন্দিন জীবনজাত ব্যবসায়ী সুলভ সাবধানতা এখনো তোমার অস্তিত্বকে পুরোপুরি গ্রাস করেনি। সে কারণেই তোমার পক্ষে অত সহজে সহজ হওয়া সম্ভব হয়েছিল। প্রার্থনা করি তোমার এই সহজ সত্তাকে চিরদিনই এমনই রাখতে পারো তুমি। তুমি আমার জীবনটাকে, এই নিরুপায় মিস্ত্রিগিরির মেনে নেওয়া জীবনটাকে বড় নাড়া দিয়ে গেলে। আমার গর্ব ছিল যে নিজেকে বইয়ের মধ্যে, কাজের মধ্যে, ডায়েরি লেখার মধ্যে
এবং আমার উৎসারিত আনন্দের উৎস এই প্রকৃতির মধ্যে ওতপ্রোতভাবে মিশিয়ে দিয়ে আমি বুঝি একজন স্বয়ংসম্পূর্ণ মানুষ করতে পেরেছিলাম নিজেকে। সে নিজেকে নিয়ে, নিজের কাজ এবং অকাজ নিয়েই এ যাবৎ 16 আনা খুশি ছিল। খুশি ছিল সাকুয়াটংয়ের একাকী এবং একক অস্তিত্বে। বাইরের কোনো কিছুতেই তার প্রয়োজন ছিল না বলেই সে পুরোপুরি বিশ্বাস করতে আরম্ভ করেছিল। যেন মহুয়া সাকুয়াটুংয়ের নির্জন নির্মুখ প্রদেশে অথবা উষায় আমার প্রায়ই মনে হতো আমি বোধহয় স্বয়ম্ভূ। শুধু তাই নয়, আমি সম্পূর্ণ স্বয়ংভর এবং স্বয়ং সম্পূর্ণ। কিন্তু তুমি আমার এই মিথ্যে গর্বকে ভেঙে টুকরো করে দিয়ে গেলে, বুঝিয়ে গেলে যে জীবনে 16 আনা প্রাপ্তি সব নয়, 16 আনার উপরেও কিছু থাকে যা উপরি পড়ে পাওয়া, অথচ যার উপরে জীবনের সার্থকতা দারুণভাবে নির্ভরশীল। তোমার চোখের পূর্ণ শান্ত দৃষ্টিতে, তোমার নম্র শান্ত ব্যবহারে, তোমার স্বচ্ছতোয়া শরীরের সুগভীর স্নিগ্ধ উষ্ণতায় তুমি আমাকে চিরদিনের মতো জানিয়ে দিয়ে গেলে যে পৃথিবীর কোনো পুরুষই স্বয়ংভর নয়, হতে পারে না। যতদিন অভাব পূরিত হয়নি ততদিন অভাবটাকেই একমাত্র অমোঘ এবং অনস্বীকার্য ভাব বলে মেনে নিয়েছিলাম। সেই অবস্থাকেই স্বয়ং সম্পূর্ণতা বলে সাংঘাতিক এক ভুল করেছিলাম। তুমি আমাকে এক আশ্চর্য আকাশতলের আনন্দযজ্ঞে ডাক দিলে, আমার প্রাণের কেন্দ্রের সব শূন্য পূরণ করে জানিয়ে গেলে বরাবরের মতো যে পুরুষের শেষ এবং একমাত্র গন্তব্য তার চরম চরিতার্থতা শুধু কোনো নারীতেই। তোমরা যে আমাদের রুক্ষ ধুলোমাখা জীবনের, আমাদের নির্বুদ্ধি সর্বজ্ঞতার, আমাদের দুর্মর পুরুষালী বোধের উপরে কিছুমাত্র নির্ভরশীল নও, তোমরা যে তোমার চোখ চাওয়া, তোমাদের হাসি, তোমাদের ভালোবাসায় ঐরাবত প্রবর স্থূল গর্ব সর্বস্ব পুরুষদের ইচ্ছে মতো ভাসিয়ে দিতে পারো অবহেলায়, এটাও দারুণ জানা। মহুয়া, তোমাকে দিতে পারি এমন কিছু আমার নেই, সত্যিই নেই। তোমার হয়তো প্রয়োজন কিছুতেই নেই, তবু আমার দেওয়ার আগ্রহটা তোমার প্রয়োজনের তীব্রতার উপরে ডিপেন্ডেন্ট নয়। তোমাকে কোনো কিছু একটা দেবার বড় ইচ্ছে ছিল, যাতে আমাকে কিছুদিন অন্তত তোমার মনে থাকে। কিন্তু এই স্বল্প সময়ে কিছুতেই ভেবে পেলাম না পার্থিব কোনো দানের কথা। কতটুকু আমার ক্ষমতা, আমার কি বা আছে তোমাকে দেওয়ার মতো? তোমার যে সবই আছে, সমস্ত কিছু। হাতে করে কিছু দিই আর নাই দিই, তুমি জানো যে তোমাকে এমনই কিছু দিয়েছিলাম যা আর কাউকেই কখনো দিইনি, হয়তো কখনোই দিতে পারবও না। তুমি রানীর মতো চলে যাবে কালকে আমাকে ভিখারি করে। যা কিছু আমার ছিল এতদিনের, এত বছরের যা কিছু যত্ন করে রাখা, তার সবই তুমি নিয়ে যাবে তোমার সঙ্গে। বিনিময়ে যা দিয়ে যাবে তার সঙ্গে শুধু তুলনা চলে কোনো মহিরুহর বীজের। এই মুহূর্তে ভবিষ্যতের স্পষ্ট অনুমান ও কল্পনাও বুঝি সম্ভব নয়। আশা করি তোমার এই দান একদিন শাখা প্রশাখা বিস্তার করে আমার মনের গভীরে এক সান্ত্বনাদাত্রী ছায়া নিবিড় গাছের মতো প্রতিষ্ঠিত হবে। তোমার স্মৃতি বুকে নিয়ে বাকি জীবনটা সুখন মিস্ত্রির দিব্যি পান জর্দা খেয়ে গাড়ি মেরামত করে হেসে খেলেই চলে যাবে। আমার আজকে মনে হচ্ছে, বারবার মনে হচ্ছে, যে জীবনে একজন মানুষ কত পায়, কতবার পায়, তাতে কিছুই যায় আসে না। কিন্তু সে কি পায় এবং কেমন করে পায়, তাতে অনেক কিছুই যায় আসে। যারা সাধারণ তারা দস্তুরের দাগা বুলিয়েই বাঁচে। একজন আর্টিস্টের সঙ্গে একজন সাধারণ লোকের এখানেই তফাৎ। তুমি একজন উঁচু দরের আর্টিস্ট। তোমার জীবনটাকে নিয়ে ইচ্ছে মতো রং তুলির আঁচড় বোলাতে এবং এমনকি ইচ্ছে মতো জীবনের ইজেলটাকে ছিঁড়ে ফেলতেও তোমার বুঝি বাধে না। তুমি আমার চেয়ে বয়সে অনেক ছোট, তবু তোমাকে আমি এক বিশেষ শ্রদ্ধার আসনে বসিয়েছি আমার মনে। আমার মতো অখ্যাত লোকের মস্ত সুবিধে এই যে তাদের লেখা কোনো পত্র পত্রিকায় ছাপা হবে না। খ্যাতি যেমন তার নেই, তেমনি পাড়া বেপাড়ার গণ্ডমূর্খদের তাকে সমালোচনা করার অধিকারও সে দেয়নি। বিখ্যাত লোকের বিচারক সকলেই, তাদের সে বিচারের যোগ্যতা থাক আর নাই থাক। আমার বিচারের ভার রইল শুধু তোমারই হাতে, আমার মহুয়ার হাতে। পরিশেষে তোমাকে একটা কথা বলবো। কথাটা হচ্ছে এই যে
কুমারবাবু তোমার শ্রেণীরই লোক। তুমি এবং তোমার বয়সী অনেকেই হয়তো শ্রেণীবিভাগ মানো না, কিন্তু দুঃখের বিষয় এই যে তোমার কি আমার মানা না মানার উপরে আজও শ্রেণীবিভাগের কালাপাহাড় অস্তিত্বর কিছুমাত্র যায় আসে না। তার শিকড় বড় গভীরে প্রথিত আছে। তাই বলছি যে কুমারবাবুকে বাতিল করার আগে দুবার ভেবে অবাক লাগছে যে তোমার কারণেই কুমারবাবুর উপরেও আমার একটা দুর্বোধ্য দুর্বলতা জন্মে গেছে। নয়তো সান্যাল সাহেবকে হয়তো তার লাশ নিয়ে ফিরতে হতো এখান থেকে। সুখন মিস্ত্রি গাড়ির কাজ ভালো না জানলেও খুন খারাপিটা খারাপ জানে না। আমার যা কাজ, যাদের নিয়ে কাজ, তাতে আমার নিজেরই অজান্তে আমি অনেক বদলে গেছি। কখনো সুযোগ এলে কুমারকে বলো, তোমার খাতিরে সুখন মিস্ত্রি ছেড়ে দিলেও অন্য অনেকে ভবিষ্যতে নাও ছাড়তে পারে। তার নিজের মুখের টোপোগ্রাফি রক্ষার স্বার্থেই তাকে একটু ভদ্রতা শিক্ষা করতে বলো। চিঠিটা অনেক বড় হয়ে গেল। একসঙ্গে এত কথা মনের মধ্যে ভিড় করে আসছে যে গুছিয়ে লিখতে পারা গেল না। আমার সমস্ত অস্তিত্বটাই বড় অগোছালো করে দিয়ে চলে গেলে তুমি। ভালো থেকো মহুয়া, সব সময় ভালো থেকো। নিঃস্বার্থভাবে মঙ্গল কামনা করার অন্তত একজন লোকও তোমার রইল। বড় কম পাওয়া বলে ভেবো না একে। যা করলাম অথবা করলাম না, তা সবই তোমার ভালোর জন্যেই, এটুকু যেন। তুমি যা বলেছিলে, যা করতে চেয়েছিলে, তা যে নিতান্তই ছেলে মানুষই, তা তুমি এখান থেকে চলে গেলেই বুঝতে পারবে। এই চলে যাওয়ায় আমার প্রতি যেটুকু মমত্ববোধ জাগবে তোমার, হয়তো থাকবেও, সেটুকু আমার কাছাকাছি চিরদিন থাকলেও জাগতো না। এটা সত্যি, বিশ্বাস করো। যাকে কাছে রাখতে কেউ চায় তাকে দূরে দূরে রাখাই বুঝি কাছে রাখার একমাত্র উপায়। বড় বেশি কাছাকাছি ঘেঁষাঘেঁষি বেশি দিন থাকলে ভালো লাগার ভালোবাসার রংটা ফিকে হয়ে যায়। সবসময় আমাকে মনে পড়ার দরকার নেই, পড়বে যে না সেও জানি। মাসান্তে কি বৎসরান্তে কোনো একলা অবসরের মুহূর্তে হঠাৎ হাওয়ায় ভেসে আসা জঙ্গলের বনজ গন্ধের মতো আমার কথা যদি মনে পড়ে তোমার, তাহলেই আমি ধন্য বলে জানব নিজেকে। আমি জানি তুমি চলে গেলে বড়ই ফাঁকা লাগবে। আমি, কালুয়া, মংলু, আমাদের তিনজনের সংসার পাগল পাগল লাগবে, আমি জানি, কিন্তু কিচ্ছু করার নেই। মহুয়া, আমার ঝড়ের ফুল, ভালো থেকো, সব সময় ভালো থেকো। ইতি, সুখন মিস্ত্রি। চিঠিটা আরও একবার পড়ল সুখন। তারপর সিগারেট ধরিয়ে অনেকক্ষণ ভাবল। অনেকক্ষণ ভেবে টেবে তারপর হঠাৎ কুচি কুচি করে ছিঁড়ে ফেলল চিঠিটাকে। মনে মনে বলল, দোষ কি, লাভ কি? চিঠিটা ছিঁড়ে মুঠো পাকিয়ে কাগজের কুচিগুলো কারখানার আবর্জনার স্তূপে ফেলে দিল। তারপরে একেবারে নিশ্চল হয়ে রইল বহুক্ষণ। সুখন খুব বিষণ্ণতার সঙ্গে ভাবল, ছিঁড়বেই যদি, তাহলে এত কষ্ট করে রাত জেগে এ চিঠি লিখল কেন? কি লাভ হলো? বিড়বিড় করে বলল, সব ফেলা গেল। তারপরে ভাবল, সত্যিই কি ফেলা গেল? জানে না সুখন এত সব, এমন করে কখনো ভাবেনি আগে। কখনো যে ভাবতে হবে তাও ভাবেনি। সুখন আবার নিজেকে বলল, জানে দেও মিস্ত্রি, তুমি যেখানে থাকার এই পোড়া মোবিলের ওয়েল্ডিং করার গ্যাসের গন্ধে নানা রকম যান্ত্রিক ও ধাতব শব্দের মধ্যে যেমন আছো তেমনই থাকো। হঠাৎ হাওয়ার ঝলকানিতে যেটুকু বাস পাও মহুয়ার, সেটুকুই ঢের। এর বেশি আশা করো না, ভুলে যেও না যে তুমি শালা দুখন মিস্ত্রির ভাই সুখন। যা পেয়েছো তার স্মৃতিটুকুই বুকে করে রাখো, রোমন্থন করো। গায়ের লোম পড়া দহের পাকে গা ডুবানো বুড়ো মোষ যেমন করে জাবর কাটে তেমনি করে। এর বেশি কিছু এই পোড়া জীবন থেকে তোমার পাবার নেই। মনের মধ্যের সুখজনিত লুকোনো অথচ তীব্র আনন্দটা মহুয়াকে আধো ঘুমে আধো জাগরণে কোথায় যেন ভাসিয়ে নিয়ে চলেছিল, হাওয়ায় ভেসে যাওয়া সেগুন পাতাদের সঙ্গে। কিন্তু মধ্যরাত্রে সেই আনন্দ যখন বিঘ্নিত হয়েছিল, হঠাৎ তলা ফেসে যাওয়া নৌকার মতো মনে মনে ও তলিয়ে গেল। পরক্ষণেই ফেসে যাওয়াটা মিথ্যে এবং ভেসে যাওয়াটা সত্যি, একথা জানতে পেরে ও আবার আনন্দিত হয়েছিল। কিন্তু ঘুম ভাঙতেই দেখল বেলা অনেক, শরীর মন সব ক্লান্তিতে এবং আলস্যে ভরা। হঠাৎ চোখ মেলে শূন্য মস্তিষ্কের উপরে মাকড়সার জালঝোলা টালির ছাদে চেয়ে রইল। অনেকক্ষণ বুঝতে পারল না যে ও কোথায়।
তারপরে ধীরে ধীরে সব মনে পড়ল, সব কিছু। মস্তিষ্কের শূন্যতা আস্তে আস্তে পাখির ডাকে, রান্নাঘরের শব্দে, লাটা খাম্বার জল ওঠার ক্যাঁচর কোচর, এই সমস্ত টুকরো টুকরো শব্দের ঝুমঝুমিতে ভরে গেল। লাল কালো কুঁচফলের মতো চোখের সামনে লাগলো গতকালের স্নিগ্ধ রঙিন মুহূর্তগুলোকে। শ্যাকরার নিক্তির মতো ও নিজের বিবেক বুদ্ধি বিবেচনার পাল্লায় একধারে সেই সব উজ্জ্বল মুহূর্তগুলোকে বসালো, আর অন্যদিকে বসালো তার একান্ত মেয়েলি বাস্তব ও সাংসারিক বোধকে। দেখল গতকালের মুহূর্তগুলির সমষ্টির ঔজ্জ্বল্য চোখ ভরানো, মন ভরানো, কিন্তু তার ভার কম। মহুয়া জানল যে তাকে আজ কুমার ও তার বাবার সঙ্গে চলে যেতেই হবে। সুখ বাসের জানলায় বসে বাইরে চেয়েছিল। মান্দার পেরিয়ে এসেছে। একটু পরে রাতু হয়ে রাঁচি পৌঁছাবে সুখন। ভোর হয়ে গেছে অনেকক্ষণ। বাইরে চেয়ে নিদ্রাহীন চোখে অনেক কিছু ভাবছিল ও। ভাবছিল কাল বিকেল ও রাতের কথা। ও জানে এই ভাবনাটুকু ছাড়া তার নিজের বলতে আর কিছুই রইবে না, সবই চুরি হয়ে যাবে। ভাবনার মধ্যে একটি মুখ, একরাশ রেশমি চুল, দুটি দীঘল কালো চোখ, চিকন চিবুক, ঠোঁটের ছোট কালো তিলটি বারে বারে বহুদিন বহু বছর তার ঘুম কাড়বে। একটা চাপা অসহায় যন্ত্রণা বোধ করবে ও সব সময়। কাজের মধ্যে তাকে অন্যমনস্ক করে দেবে। হয়তো এমনই কোনো অন্যমনস্ক মুহূর্তেই বুকে ইঞ্জিন ব্লক চাপা পড়ে তার দাদার মতো সুখনও মারা যাবে। কিন্তু তবুও ভাবনাটুকু ছাড়া আর কোনো কিছুই রইবে না থাকার মতো তার নিজের বলতে। মহুয়া মুখটুক ধুয়ে বারান্দায় এসে বসল। মংলু চা দিয়ে গেছিল। রান্নাঘরের চালে বসে একটা কাক ডাকছিল। চায়ের গ্লাস হাতে নিয়ে উদাস চোখে দূরে চেয়ে মহুয়ার মন এক বিষণ্ণতায় ছেয়ে গেল। এখানে এসেছি পরশু রাতের অন্ধকারে, আজ বোধহয় দুপুরেই চলে যাব। সব শুদ্ধ 48 ঘন্টাও নয়, অথচ এই মুহূর্তে মনে হচ্ছে যেন চিরদিন ও এখানে থাকত। এত সহজে এত অল্প সময়ে এক একটা জায়গার উপরে কি করে যে এমন মায়া পড়ে যায় তা ভাবলে আশ্চর্য লাগে। মংলু এসে দাঁড়ালো, হাসলো একগাল, শুধুলো, নাস্তা কি হবে? মহুয়া চমকে উঠল, হাসি পেল ওর। যেন এ ওরই সংসার। নাস্তা কি হবে, দুপুরে কি হবে, এসব যেন মহুয়া না বললে চলছিল না। মহুয়া বলল, মংলু, তোর ওস্তাদ কি কি খেতে ভালোবাসে রে? মংলু অবাক হলো প্রথমটা, তারপর অনেক ভেবে টেবে বলল, ওস্তাদ কিছু ভালো টালো বাসে না। তারপরে বলল, এঁচোড়ের তরকারি। মহুয়া হেসে ফেলল ওর বলার ধরন দেখে। তারপর শুধলো, এখানে এঁচোড় পাওয়া যায়? রঙের মিস্ত্রির বাড়িতে একটা কাঁঠাল গাছ আছে, তবে ভালো হয় না এখানে কাঁঠাল। যদি বলেন তো খোঁজ করতে পারি এঁচোড় ধরেছে কি না। মহুয়া উৎসাহের সঙ্গে বলল, জানা এক দৌড়ে দেখে আয়। এখন? মংলু দ্বিধায় পড়ে বলল, কেন, এখন যেতে কি অসুবিধা? না, তবে বাবুরা বাইরে বেড়াতে গেলেন, ফিরে এসেই তো নাস্তা করবেন, নাস্তার বন্দোবস্ত করতে হবে না? সে আমি করছি, তুই জানা। মংলু চলে গেলে মহুয়া ভাবল, যেমন বাবা তেমন কুমার, সবসময় কিভাবে কেমন করে খাবে এই ভেবেই দিন কাটিয়ে দিল। রান্নাঘরে গিয়ে অনেকগুলো ডিম একসঙ্গে ভেঙে অমলেট বানাবে বলে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদার কুচি এসব কেটে ফেটিয়ে রাখল। চিজ থাকলে চিজ অমলেট বানাতে পারত। গত রাতের মুরগি কিছু ছিল, মহুয়া ও সুখন কেউই খায়নি। ঠ্যাং দুটো থেকে মাংস ছাড়িয়ে কিমা মতো করে নিয়ে ও ঠিক করে রাখল। আটা মেখে রেখেছিল মংলু, লেচি বানিয়ে রাখল মহুয়া। তারপরে আলু আর কুমড়ো কাটল, একটা ছিঁচকি মতো বানাবে। তারপরে সব ঢেকে ঢুকে রেখে সুখনের ঘরে গেল। সত্যি ঘর না যেন একটা কি, একেই বোধহয় বলে ব্যাচেলার্স ডেন। কাল সন্ধে সুখনের রোমশ বুকে শুয়ে থাকার সময় ও যেমন একটা উগ্র অথচ মিষ্টি গন্ধ পেয়েছিল, সারা ঘরে সেই গন্ধই ছড়িয়ে আছে, হাওয়ায় ভাসছে। বাঘের মতো প্রত্যেক পুরুষের গায়েই বোধহয় নিজস্ব গন্ধ থাকে। বাবার গায়ের গন্ধ মহুয়া চেনে। বাবার ছাড়া জামা কাপড় ধোপা বাড়ি পাঠাতে, কাচতে দেবার সময় সে গন্ধটা চিনেছে মহুয়া। কিন্তু সুখনের গায়ে অন্যরকম গন্ধ, বুনো ফুলের মতো ঝাঁঝালো।
মহুয়া ঠিক করলো চলে যাবার আগে আজকে নিজের হাতে সুখনের ঘরটা মনের মতো সাজিয়ে দিয়ে যাবে। ফুলদানির বিকল্প সুখনের ঘরের ভাঙা কাঁচের গ্লাসে ফুলশুদ্ধ একটা মহুয়ার ডাল আনিয়ে রেখে যাবে। মহুয়া চলে যাবার পরেও যেন ওর গন্ধ থেকে যায় সুখনের গন্ধের সঙ্গে। সুখনের খাটের উপরে বসল মহুয়া। বুকের মধ্যে ভারী একটা চাপা কষ্ট বোধ করতে লাগলো। বাবাকে বলে সুখনের জন্য কলকাতায় একটা চাকরির বন্দোবস্ত যে করতে পারে না মহুয়া তা নয়, কিন্তু প্রথমত সুখন তা গ্রহণ করবে না বলেই মহুয়ার বিশ্বাস। দ্বিতীয়ত এই পরিবেশ থেকে, এই সাকুয়া টুং পলাশ টুই পাখিদের এলাকা থেকে সুখনকে উপড়ে নিয়ে গেলে সুখন আর এই সুখন থাকবে না। তা করে কোনো লাভই নেই। মহুয়া ভাবছিল সুখন কি চিঠি লিখবে ওকে? যদি না লেখে, চিঠি লিখবে না সুখ, তাহলে এই হঠাৎ নামা, হঠাৎ থাকা, হঠাৎ হঠাৎ ঘটা ঘটনাগুলো ঘটার কি দরকার ছিল? কাঁচা রাস্তা ধরে গুঞ্জার দিকে বেড়াতে গিয়েছিলেন সান্যাল সাহেব ও কুমার। বেরিয়েছিলেন অনেকক্ষণ, এখন ফিরে আসছেন। সান্যাল সাহেব বলছিলেন, হ্যাঁ, তোমাকে যা বলছিলাম, মাঝে মাঝে এরকম কষ্ট করা ভালো। এরকম ভাঙা টালির ঘর, নোংরা আনঅ্যাটাচ বাথরুম, নানা রকম অসুবিধা, এসব পার্সপেক্টিভরা অনেক ব্রডার হয়। কুমার চুপ করেছিল। ওর চোখের সামনে ভেসে উঠছিল ছোটবেলার কথা। বস্তির মধ্যে ওদের ঘর, দাওয়ায় বসে মুড়ি খাওয়া। টু হেল উইথ ইউর পার্সপেক্টিভ। কুমার কথা ঘোরালো, বলল, যাক, আপনি তখন ঠিকই বলেছিলেন, রাফিং হয়ে গেল জবরদস্ত। এখন দেখুন সে বেটা মিস্ত্রি আজও ডোবায় কিনা। এদিকে বেথলাতে ঘর পাওয়া গেলে হয়, এতদিন কি আর ওরা আমাদের জন্য ঘর রেখে দিয়েছে? সান্যাল সাহেব বললেন, আরে চলো, বন্দোবস্ত একটা হবে। কুমার বলল, হ্যাঁ, যেখানেই হোক এর চেয়ে অন্তত ভালো অ্যাকোমোডেশন পাওয়া যাবে। সান্যাল সাহেব স্বগতোক্তির মতো বললেন, যতই ভাবছি ব্যাপারটা খুবই অবাক করছে আমায়। কোন ব্যাপারটা? কুমার শুধল। এই মহুয়ার ব্যাপারটা। কোনটা? তাড়াতাড়ি শুধল কুমার। একটু ভয়ও পেল। বুড়ো কি রাতে জেগেছিল নাকি? সান্যাল সাহেব বললেন, মহুয়ার এই অ্যাডজাস্টমেন্ট এবিলিটির ক্ষমতা। তারপর বললেন, মেয়ে যে আমার এমন সুন্দর মানিয়ে নেবে তা কল্পনারও অতীত ছিল। ওর মধ্যে খুব একটা শিক্ষার জিনিস দেখলাম। জীবনের সব কিছু মানিয়ে নিয়ে, মেনে নিয়ে, তার মধ্যে থেকে আনন্দ নিংড়ে নেবার ক্ষমতাটা একটা দারুণ গুণ। কুমার বলল, তা যা বলেছেন, তবে আপনি ইনডাইরেক্টলি আমাকে যাই বলার চেষ্টা করুন না কেন, আমি ওই ভাঙা গেলাসের কেলে ও পুরনো মোজার গন্ধের চা, ছাড় পোকা ভরা মোড়ায় বসা, এসবই মানিয়ে নিতে রাজি আছি, মানিয়ে নিয়েওছি। কিন্তু ওই অ্যারোগ্যান্ট মিস্ত্রিকে মানিয়ে নিতে বলবেন না আমায়। সান্যাল সাহেব একটু চুপ করে থেকে বললেন, জানো কুমার, যত লোক আমরা দেখি তারা কেউই খারাপ নয়। এমনকি অন্ধকারতম চরিত্রের মধ্যেও একটা আলোকিত জায়গা থাকে। আসল কথাটা হচ্ছে, এই আলোকিত জায়গাটা আবিষ্কার করে ফেলতে পারলে দেখবে যে পৃথিবীতে সকলেই তোমার বন্ধু, বংশবৎ শত্রু তোমার কেউই নয়। কোনোই গুণ নেই এমন মানুষ কি কেউ আছে? আর দোষ নেই এমনও তো কেউ নেই। দোষগুলো ভুলে গুণ দেখলেই যে কোনো মানুষের মধ্যেই একটা চমৎকার মানুষকে আবিষ্কার করা যায়। কুমার মনে মনে বলল, মাই ফুট, বুড়ো ভাম আবার জ্ঞান দিতে শুরু করেছে। কুমারের নীরবতাকে সম্মতি ভেবে ভুল করে সান্যাল সাহেব আবার শুরু করলেন, সেদিন আমার বন্ধু ভ্যাবলা রায়কে চেনো তো? ইনকাম ট্যাক্সের বাঘা অ্যাডভোকেট, আমাকে একটা বই পড়তে দিয়েছিল, জিড্ডু কৃষ্ণমূর্তির লেখা। বইটা পড়ে আমি রীতিমতো চমকে গেছি। উনি বলছেন যে আমরা সকলেই হয় ভবিষ্যতের জন্য বাঁচি অথবা অতীতের স্মৃতি রোমন্থন করে বাঁচি, কিন্তু বাঁচা উচিত শুধু বর্তমানে, কারণ বর্তমানের প্রতিটি মুহূর্তের মালা গেথেই জীবন। কুমার মনে মনে বলল, খেয়েছে, আবার মালা ফালা গাঁথতে লেগেছে বুড়ো। সকাল থেকেই মনে হচ্ছে আজকে দিনটা খারাপ যাবে। একটা লোক একটা হাঁড়ি মাথায় নিয়ে টাঁড় পেরিয়ে যাচ্ছিল। প্রসঙ্গান্তরে যাওয়ার জন্য প্রায় বেপরোয়া হয়ে কুমার হঠাৎ তাকে উদ্দেশ্য করে বলল, হাঁড়ি মে ক্যা হ্যায়, তাড়ি? নেহি বাবু, লোকটা অনিচ্ছা সহকারে বলল। তারপরই সাহেবী পোশাক পরা দুজন লোককে আসতে দেখে আবগারি অফিসার ভেবে টাঁড় পেরিয়ে ভোঁ ভোঁ দৌড় লাগালো। দৌড় লাগাবার আগে বলে গেল, কুচ্ছু নেহি ইসমে, কুচ্ছু নেহি হ্যায়। কুমার তার বাঁশপাতার মতো শরীর থেকে
একটা বাজখাই আওয়াজ বের করে বলল, এই ইধারাও ইধারাও। লোকটা ততক্ষণে ওধারে চলে গিয়ে উদ্ধার হয়েছে। উদ্ধার করেছেও হয়তোবা কুমারকে সান্যাল সাহেবের হাত থেকে। কুমার বলল, একটু খেজুরের রস পেলে খাওয়া যেত। কোথায় আর পাবে? তাই তো ভাবছি, কুমার বলল। মহুয়া সুখের ঘর গোছাতে লাগলো। দেখতে দেখতে সুন্দর করে গুছিয়ে ফেলল ঘরটা। বিছানার চাদর, জামা কাপড় সব বের করে রাখল বারান্দায়। আজ নিজে হাতে কেচে দেবে যাওয়ার আগে। সুখ ওকে অনেক সুখ দিয়েছে, মনের সুখ, শরীরের সুখ। ওর জন্য এইটুকু না করলে, না করে যেতে পারলে বড়ই ছোট লাগবে নিজেকে। সান্যাল সাহেব ও কুমার বেরিয়ে ফিরলেন। মংলুও ফিরল হাতে একটা এঁচড় নিয়ে। কুমার দেখেই আঁতকে উঠল, বলল, এ কি এঁচড়? এঁচড় কি ভদ্রলোকে খায়? আজ কি এঁচড় রান্না করবে নাকি তুমি? মহুয়ার আজকে সকাল থেকেই ইচ্ছে করছিল যে কুমারের সঙ্গে ভালো ব্যবহার করবে, কিন্তু কুমার কোনো সুযোগই দিচ্ছে না। মহুয়া বলল, ছোট লোকরাই না হয় খাবে, ভদ্রলোকেরা না খেলেই তো হলো। সান্যাল সাহেব বললেন, এই যে মংলু, তাড়াতাড়ি নাস্তা লাগাও তো বাবা, বহুত ভুক লাগা है। তারপর কুমারের দিকে ফিরে বললেন, জায়গাটার গুণ আছে, জল হাওয়া খুবই ভালো, 1.5 দিনেই কেমন বেটার ফিল করা যাচ্ছে, তাই না? কুমার তাচ্ছিল্যের সঙ্গে বলল, হ্যাঁ, জল আর হাওয়া ছাড়া কিছুই তো এখানে নেই, তাই জল হাওয়াও যদি ভালো না হতো তবে তো বিপদের কথা ছিল। কিছুক্ষণ পরে ওরা মুখ হাত ধুয়ে বারান্দায় বসেই নাস্তা করছিল। মহুয়া ও মংলু তদারকি করছিল। কুমার বলল, এরকম প্রিমিটিভ হাউসওয়াইফের মতো শেষে খাওয়ার কোনো মানে নেই, বসে পড়ো আমাদের সঙ্গে, বসে পড়ো। মহুয়া বলল, ঠিক আছে, আপনারা খান না, সামনে বসে খাওয়াতে ভালো লাগে আমার। কথাটা বলতে বলতেই মহুয়ার চোখের দৃষ্টি নরম হয়ে এলো। কাল বিকেলে তার সামনে মাটির দাওয়ায় আসন পিড়ি হয়ে বসে থাকা একজন পূর্ণবয়স্ক শিশুর কথা মনে পড়ল। কথাটা শুনে কুমারের ভালো লাগলো। ও ভাবল, কাল রাতের পরেই মহুয়া ওর সঙ্গে খুব অ্যাটাচড ফিল করছে। ইট ওয়াজ আ গ্রেট এক্সপেরিয়েন্স, যদিও একতরফা। কুমার চোখ তুলে মহুয়ার দিকে তাকালো, বলল, ইউ আর রিয়েলি গ্রেট। মহুয়া কুমারের সঙ্গে চোখাচোখি হতেই চোখ নামিয়ে নিল। কাল ঘরের মধ্যে ঘুমের ঘোরের গ্লানি, লজ্জা এবং হয়তো ঘৃণাও তার মনে ছেয়ে এলো। ওর মনে হলো সুখ হচ্ছে গিয়ে ডাকাত, আর এটা একটা ছিঁচকে চোর। লুণ্ঠিতই যদি হতে হয় তাহলে ডাকাতের হাতে হওয়াই ভালো। হঠাৎ কুমার বলল, মংলু, যা তো একবার দেখে আয় তো তোর ওস্তাদ এলো কিনা। গাড়িটা যে কখন ঠিক হবে তার কোনো হদিশই পাওয়া যাচ্ছে না। মংলু চলে যেতেই কুমার বলল, আমাদের হাবভাব দেখে মিস্ত্রি ভাবছে আমাদের এখান থেকে নড়ার ইচ্ছে নেই। কি যেন মধু পেয়েছি আমরা, এমনই মধু যে দুবেলা বারান্দায় কাঙালি ভোজনের মতো করে চেটে পুটে খেয়ে আমরা দিব্যি আনন্দে রয়েছি। আমাদের যেন ফ্রন্ট গিয়ার, রিভার্স গিয়ার সবই অকেজো হয়ে গেছে, একেবারে যাচ্ছে তাই অবস্থা। একটু পরেই মংলু এসে বলল, ওস্তাদ ফিরে এসেছে, গাড়ির কাজ শুরু হয়েছে। ওস্তাদ নিজে তো আছেই, আরও 4-5 জন মিস্ত্রি হাত লাগিয়েছে, বেলা 1টার মধ্যেই গাড়ি ঠিক হয়ে যাবে। কুমার চেঁচিয়ে উঠল, বলল, 3 cheers ফর মংলু, হিপ হিপ হুররে। পরক্ষণেই খুশি খুশি গলায় হিন্দিতে বলল, মংলু, গরম গরম পরোটা লাও। সান্যাল সাহেবকেও খুশি খুশি দেখালো। এই 1.5 দিনের গতিহীনতা তার মধ্যে কেমন একটা স্থবিরত্ব এনে ফেলেছিল। আবার গাড়ির সামনের সিটে বসবেন, আবার হাওয়া লাগবে চোখে মুখে, কত নতুন পথ, মোড়, পাহাড়, বন ভালো লাগা। সবচেয়ে আশ্বস্ত হলেন তিনি মনে মনে এই ভেবে যে এই সুখন মিস্ত্রির খপ্পর থেকে মহুয়াকে উদ্ধার করে নির্ভাবনায় এবার কুমারের জিম্মায় দেওয়া যাবে। সুখন মিস্ত্রির উপরে রাগ কুমারের যতটা না ছিল, তার ছিল তার থেকেও বেশি। আসলে কুমারের খুব অ্যাডমায়ারার হয়ে গেছেন তিনি। কাল রাতে সুখনকে চড় মারার পরে ছোকরার বাহাদুরি আছে, লিকপিকে হলে কি হয়, মেরে তো দিল চড়। ওই চড়টা মারবার ইচ্ছে ছিল তাঁরই, কিন্তু ছোটবেলা থেকে অন্তর ও বাহিরের মধ্যে একটা ব্যবধান রচনা করে এসেছেন তিনি। মনে যাই থাক,
মুখে কিছু বলেননি কখনো কাউকেই। মন আর মুখ এক করা ব্যাপারটা তিনি মূর্খামি ও ব্যাড স্ট্র্যাটেজি বলেই চিরদিন বিশ্বাস করে এসেছেন। সুখনকে কিছু বলতে পারেননি, পাছে মহুয়া তাকে বুঝে ফেলে। মহুয়ার চোখের সামনে তাকে সবসময় একটা নিরপেক্ষতার মুখোশ পরে থাকতে হয়েছে। সান্যাল সাহেব জানেন যে অভিনয়টা তিনি ভালোই করেন, এবং কুমার যতই লাফাক ঝাঁপাক না কেন, বুদ্ধির জোরে তিনি কুমারকে ট্যাঁকে করে নিয়ে এক হাট থেকে অন্য হাটে গিয়ে বিক্রি করে আসতে পারেন। শো অফ ইমোশনস কোনো বুদ্ধির লক্ষণ নয়। সেন্টিমেন্ট, ইমোশন এসব বাজে বোধ তার কখনো ছিল না। ঠান্ডা মাথায় দাবার চাল চেলে এসেছেন তিনি সব সময়। অনেক হাতি ঘোড়া নৌকা উল্টেছেন আজ অবধি। পরোটাতে অমলেট জড়াতে জড়াতে ভাবছিলেন সান্যাল সাহেব যে একমাত্র একটা চালেই তিনি ভুল করেছিলেন জীবনে, সে শ্যামলীকে দেওয়া চাল। শ্যামলী একমাত্র সেই তাকে বড় বোকা বানিয়ে দিয়েছিল এ জীবনে। শোধ তোলার উপায়ও নেই আর। মহুয়াকে তিনি ভালোই বোঝেন। এই জেনারেশনের ছেলে মেয়েদের জানতে তাঁর আর বাকি নেই। সুখন মিস্ত্রিকে মহুয়ায় যে নাচিয়েছে এ বিষয়েও কোনো সন্দেহ নেই। কালকে মহুয়ার অন্তর্ধানের মানে সান্যাল সাহেব বিলক্ষণ বুঝেছিলেন, প্রথম থেকেই বুঝেছিলেন। মহুয়া সারাটা সন্ধে ওই মিস্ত্রিটার সঙ্গেই ছিল, সে বিষয়ে কোনো সন্দেহই নেই সান্যাল সাহেবের। মিস্ত্রির সঙ্গে মহুয়ার যে একটা অ্যাফেয়ার হয়েছে তাও তিনি বুঝতে পারেন, কিন্তু ঠিক কতখানি গভীর সম্পর্ক স্থাপিত হয়েছে তা উনি জানেন না। তবে কুমার যা বলেছিল তা ঠিকই, সময়টা নিশ্চয়ই খারাপ কাটেনি মহুয়ার। এইসব কারণে গাড়ি সারানো হচ্ছে, গাড়ি একটু পরেই ঠিক হয়ে যাবে, এই খবরে সব থেকে বেশি খুশি হয়েছিলেন তিনি। জীবনে পরের বউ ভাগিয়ে এনে এক স্ক্যান্ডেল করলেন, তারপর সেই বউ অন্য লোকের সঙ্গে চলে গিয়ে আর এক স্ক্যান্ডেল করল। তার উপরে মেয়ে মোটর মিস্ত্রির সঙ্গে চলে গেলে সমাজে আর মুখ দেখাতে পারবেন না তিনি। সেদিক দিয়ে শ্যামলী তার মুখোজ্জ্বলই করেছে বলতে হবে। পালিয়েছে তো কোম্পানির ফরাসি ডিরেক্টরের সঙ্গে। চলে যাওয়ার পরে লোকে বলেছে, শ্যামলীর তাহলে রূপগুণ কি একবার ভেবে দেখো। সে মেয়ে যে এতদিন তোমার সঙ্গে ছিল এই তো তোমার যথেষ্ট সম্মান। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে মহুয়া যদি সুখন মিস্ত্রির সঙ্গে এখানে থেকে যেত তাহলে কি যে হতো ভাবতেই পারেন না সান্যাল সাহেব। স্ক্যান্ডালে তিনি বড় ভয় করেন। ঘোমটার নিচে খ্যামটা নাচো জানছে কে, লোক সমাজে না জানিয়ে যা খুশি করো না, আপত্তির কোনো কারণ দেখেন না তিনি। কিন্তু এসব কি? মহুয়ার দিকে নরম গলায় সান্যাল সাহেব বললেন, এবারে চান টান করে তাহলে তুই খেয়ে নে মা। তারপরই কুমারের দিকে ফিরে বললেন, কখন বেরোবে ঠিক করেছো কুমার? কুমার বলল, একটাই গাড়ি ঠিক হলেই তখনই বেরিয়ে পড়া যাবে। বেতলা এখান থেকে ক ঘন্টা? সান্যাল সাহেব শুধলেন। মিস্ত্রি তো বলছিল 2-2.5 ঘন্টার রাস্তা। কুমার বলল, তাহলে তো দুপুরটা রেস্ট করে বিকেল বিকেল বেরোলেই হয়। মহুয়া কি বলিস? মহুয়া নিচু অন্যমনস্ক গলায় বলল, আমার কিছু বলার নেই, তোমরা যা বলবে। কুমার খাওয়া শেষ করে বলল, মহুয়া তুমি চান টান করো, ততক্ষণে আমরা গিয়ে গাড়ির কাজটা একটু তদারকি করি। যা ঢিলে লোক, ওর উপরে ছেড়ে দিলে আবার কি ঘটাবে কে জানে। সান্যাল সাহেব ও কুমার কারখানার দিকে চলে গেলেন। মহুয়া মঙ্গলুকে রান্নাঘরের বারান্দায় খেতে বসালো। মহুয়া মঙ্গলুকে ভালো করে আদর করে খাওয়াচ্ছিল। মঙ্গলু অভিভূত হয়ে পড়েছিল। এরকম আদর যত্নে ও অভ্যস্ত নয় মোটেই। মহুয়া বলল, ডিমটা নে না আরেকটু। মঙ্গলু বলল, আপনি না খেলে আমি খাবো না। মহুয়া ধমক দিল, বলল, আমি বড় না তুই বড়, কথা শুনতে হয়। তারপর একটু চুপ করে থেকে বলল, তোর ওস্তাদ রাতে কিছু খেয়েছে? না, জর্দা পান শুধু। একটু পরে গিয়ে ওস্তাদকে ডেকে আনবি, তোর ওস্তাদ খেলে তবে আমি খাবো। মঙ্গলু বলল, আমি যেতে পারবো না, আমাকে মারবে ওস্তাদ। তার উপর তোমাদের সঙ্গের ওই বাবু থাকবে তো সঙ্গে, কে যাবে ওর সামনে? আমি চিঠি দিয়ে দেবো তোর ওস্তাদকে, আমার চিঠি পেলে সে নিশ্চয়ই আসবে, আত্মবিশ্বাসের গলায় বলল মহুয়া। মঙ্গলু বলল, তা আসবে, আপনি আসতে বললে আসবে। একটু পরে মঙ্গলু বলল, দিদিমণি আপনি থেকে যান না এখানে। মহুয়া বলল, এ কথা বলছিস কেন? মঙ্গলু বলল,
আপনাকে খুব ভালো লেগেছে বলে। আর জানেন দিদিমণি, আপনার কথা ওস্তাদ যা শোনে তেমন আর কারোর কথাই শোনে না। আপনি থাকলে ওস্তাদ আর সকলের উপরে ওস্তাদি করতে পারবে না, ওস্তাদেরও একজন ওস্তাদ হবে। মহুয়া চোখ দিয়ে হাসছিল, বলল, আমি কোথায় থাকবো? কেন, তোমরা যে ঘরে আছো এখন সেই ঘরে। তুমি দেখো, তোমার কোনো অযত্ন করব না আমরা। দুপুরে রোজ আমি আর তুমি লুডো খেলবো, খুব মজা হবে, তাই না? মহুয়া বলল। তারপর বলল, থাকতে পারলে বেশ হতো। মংলুর খাওয়া হয়ে গেলে মহুয়া সুখের ঘর থেকে কাগজ আর ডটপেন নিয়ে একটা চিঠি লিখল। সুখ, আপনার জন্যে খাবার নিয়ে বসে আছি আপনার ঘরে, একবার এক্ষুনি আসবেন। মংলু মুখটুক ধুয়ে চিঠিটা নিয়ে কারখানায় চলে গেল। তারপর ওস্তাদকে ডেকে নিয়ে চিঠিটা দিল। সুখন চিঠিটা পড়েই ছিঁড়ে ফেলল। সুখনের না কামানো খোঁচা খোঁচা দাড়ি, রোদে মাটিতে ধুলোতে ঘামে বিচ্ছিরি চেহারা, রাত জাগা লাল লাল চোখ দেখে মংলু ভয় পেল। সুখন বলল, এখন সময় নেই কোথাও যাবার, আগে গাড়ি সারাবো, তারপর অন্য, বলে দিস গিয়ে। মংলু আর কথা বাড়ালো না, মহুয়াকে এসে সব বলল। মহুয়া ভীষণ ক্ষুব্ধ হল। মহুয়া ভেবেছিল তার নিজের হাতের লেখা চিঠি এবং নিরিবিলিতে তারই একা ঘরে আমন্ত্রণ জানাবার মানে বুঝবে সুখ। মহুয়া অনেক কিছু কল্পনাও করে নিয়েছিল। কল্পনা করেছিল যে সুখ ঘরে ঢুকেই তার সবল হাতে ওকে জড়িয়ে ধরবে, আদর করবে, আর মহুয়া ভালো লাগায় মরে যাবে। খুব রাগ হলো মহুয়ার। মংলু শুধল, খাবেন না দিদিমণি? চলুন আপনার খাবার দিই। মহুয়া বলল, না, কিছু খাবো না আমি, আমাকে এক কাপ চা করে দে তো মংলু। একা ঘরে সুখনের ঘরময় পায়চারি করতে করতে অভিমানে মহুয়ার দুচোখ জলে ভরে এলো। ঠিক করলো তরকারি রেঁধে তারপর ভিজনো জামাকাপড়গুলো কেচে দেবে। সুখন ও আরও 3 জন মিস্ত্রি কাজ করছিল। মিস্ত্রিরা যত তাড়াতাড়ি পারে হাত চালিয়ে কাজ সারছিল। কারখানার মধ্যে নিম গাছের ছায়ায় একটা ভাঙা মডগার্ডের উপরে বসে কুমার তদারকি করছিল কাজের। একটা ছোকরা মিস্ত্রি বনেটের উপরে রাখা রেঞ্জটা তুলে নেওয়ার সময় হাত ফসকে সেটা বনেটের উপরে পড়ে যেতেই সেখানের রংটা সামান্য চটে গেল এবং একটা টোল মতো খেয়ে গেল। কুমার এক লাফে এগিয়ে এসে বলল, করেছ কি? এটা কি হলো? এই যে কলকাতার মির্জার গ্যারেজ থেকে রং করিয়ে নিয়ে এলাম সদ্য, আর রং যে চটালে বড়, যত সব গেঁয়ো উজবুক বুড়বাকের দল। ছোকরা মিস্ত্রিটা লাল চোখে একবার কুমারের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। মিনিট 2 মধ্যেই সেই মিস্ত্রির হাত থেকে রেঞ্জটা আবারও পড়ল বনেটের উপরে। কুমারের মনে হলো মিস্ত্রিটা যেন ইচ্ছে করে এবং আছাড় মারার মতো জোরে ওই ভারী রেঞ্জটাকে ফেলল। রেঞ্জটা পড়তেই একটা বড় টোল পড়ে গেল বনেটে। কুমার দৌড়ে এসে বলল, বাস্টার্ড। কথাটা বলতেই ছোকরা মিস্ত্রিটা এক লাফে চিতাবাঘের মতো এসে পড়ল কুমারের ঘাড়ে। তারপরেই একটা বেদম চর কষালো কুমারের গালে। চর কষাতেই কুমার থতমত খেয়ে পিছিয়ে গেল। সমস্ত কারখানার মিস্ত্রিরা কাজ থামিয়ে ওই দিকে চেয়ে রইল। 2-1 জন এগিয়েও এলো। ছোকরা মিস্ত্রি বলল, আর একটা কথা বলেছ তো পেঁয়াজি বের করে দেবো। শালা তেল দেখাতে এসেছো এখানে? 2 দিন ধরে তেল দেখাচ্ছ? এ জায়গার নাম ফুলটুলিয়া, এ তোমার কলকাতা নয়। এখানে মেরে গুড়িয়ে তোমার অ্যাশ ধরিয়ে দেবো বুড়োর হাতে। কোথায় খাপ খুলতে এসেছো জানো না? মিস্ত্রিদের সকলের মুখ চোখের অবস্থা দেখে কুমার নিজের দামি টেরিকটের প্রিন্টের শার্টের মধ্যে ধুকপুক করা কলজেটাকে গুটিয়ে নিল। ওর মুখ শুকিয়ে গিয়েছিল। চরটা বড় জোরে মেরেছে ছোকরা। মনে হচ্ছিল ওর গালে কেউ যেন লঙ্কা বাটা লাগিয়ে দিয়েছে, এমনই জ্বলছিল গালটা। ছোকরা মিস্ত্রি আরও কি যেন বলতে যাচ্ছিল, এমন সময় সুখন জলদ গম্ভীর গলায় বলল, এ রামলাল, মেরে তোর খুপড়ি খুলে নেব। কারখানার মধ্যে দাঁড়িয়ে খদ্দেরের গায়ে হাত! তোরা ভেবেছিস কি আমি কি মরে গেছি? তারপর কুমারের দিকে ফিরে কালিমাখা হাত দুটো জোর করে বলল, মাপ করে দেবেন, আমি ওর হয়ে মাপ চাচ্ছি। রেঞ্জটা ওর হাত থেকে অ্যাক্সিডেন্টালি পড়ে গেছিল। যাই হোক, আমি ক্ষমা চাইছি। সান্যাল সাহেব এতক্ষণে ব্যাপারটা বুঝে নিয়ে কাছে এগিয়ে এসে সেই ছোকরা মিস্ত্রির কাছে গিয়ে নরম গলায় বললেন,
তুমি বড় ছেলে মানুষ ভাই, অত সহজে মাথা গরম করে? তারপর কুমারের দিকেও ফিরে বললেন, উই আর ভেরি আপসেট। এসো এসো, বসে একটা সিগারেট খাও কুমার। ডোন্ট গেট এক্সাইটেড, যা হবার তা হয়ে গেছে। কুমার সরে আসতে বলল, আই উইল টিচ দিস বাস্টার্ড আ গুড লেসন। কুমারের কথা শেষ হবার আগেই সেই ছোকরা মিস্ত্রিটি আবার মুহূর্তের মধ্যে উড়ে এসে কুমারের পেছনে কষে একটা লাথি লাগালো। লাথি লাগিয়েই বলল, শালা তোর মাকে ডাক, এ জন্মের মতো চারদিক ভালো করে দেখে নে, নাক ভরে মহুয়ার গন্ধ শুকে নে, আজই তোর শেষ দিন। সুখন এবারে দৌড়ে গিয়ে ওদের মধ্যে পড়ল, পড়ে ওকে টেনে আনলো জামার কলার ধরে। বলল, বড় রংবাজ হয়েছিস তো তুই, আমি বারণ করা সত্ত্বেও তুই এমন করছিস। ছোকরা বলল, তুমি ঠিক করছো না ওস্তাদ, আমরা কি মানুষ নই? ও শালা জাতা গালাগালি করছে কেন ফের? সান্যাল সাহেব দেখলেন পরিস্থিতিটা এমন হয়ে যাচ্ছে যে তার মতো বিচক্ষণ মাথা ঠান্ডা লোকের পক্ষেও এটা নিয়ন্ত্রণ করা খুব মুশকিল হয়ে পড়ছে। তিনি হাত জোর করে থিয়েটারি কায়দায় দাঁড়িয়ে পড়ে বললেন, ভাই সব, আমি এর হয়ে ক্ষমা চাইছি। রাগের মাথায় একটা অন্যায় কথা বলে ফেলেছে, এর মাথা খারাপ হতে পারে, আমার তো হয়নি। আমি একে এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছি। বলেই তিনি কুমারকে নিয়ে বাড়ির দিকে এগোতে লাগলেন। যেতে যেতে সান্যাল সাহেবের হাত ধরা অবস্থাতেই কুমার আবারও চিৎকার করে হাত নাড়িয়ে গিলে ফেলা অপমানটার হজমি দাওয়াইয়ের মতো বলল, আমি তোমাদের দেখে নেব স্কাউন্ড্রেলস। পুলিশ না এনেছি তো আমার নাম নেই, এই ওস্তাদ সমেত সবগুলোকে আমি জেলে। কথা শেষ করার আগেই সান্যাল সাহেব কুমারের মুখ চেপে ধরলেন, কিন্তু মুখ চাপার আগেই মুখনিসৃত আওয়াজ মিস্ত্রিদের কানে পৌঁছেছিল। পৌঁছতে একই সঙ্গে 4-5 জন মিস্ত্রি ওদের দিকে দৌড়ে গেল। পুরোভাগে সেই ছোকরা মিস্ত্রিটি, তার হাতে একটা বড় রেঞ্জ, যে রেঞ্জ নিয়ে সে এতক্ষণ কাজ করছিল। সুখন বিদ্যুৎ বেগে তাদের আগে গিয়ে পৌঁছল, বলল, কি করছিস রামলাল, কি করছিস? ছেড়ে দে, ছেড়ে দে। কিন্তু সুখনের কথা শেষ হবার আগেই রামলালের ডান হাতটা রেঞ্জ সমেত ডান কাঁধের উপরে উঠে গিয়েছিল। ততক্ষণে সুখন কুমারের পাশে গিয়ে পৌঁছেছে। রামলালের হাতটা যখন প্রচণ্ড জোরে নেমে আসতে লাগলো কুমারের মাথা লক্ষ্য করে, কুমার কুকুরের মতো ভয় পেয়ে বিদ্যুৎ গতিতে মাথাটা নিচু করে সুখনের 2 হাঁটুর মধ্যে ঢুকিয়ে বসে পড়ল মাটিতে। মুহূর্তের মধ্যে রেঞ্জটা এসে পড়ল সুখনের কপালে, ফিনকি দিয়ে রক্ত ছুটতে লাগলো। দেখতে দেখতে রক্তে সুখনের মাথা, চোখ, মুখ, জামা কাপড় সব ভিজে গেল। সুখনের মাথায় রক্ত দেখেই রামলাল রেঞ্জটা ফেলে দিয়ে সুখনকে বুকে জড়িয়ে ধরে অনুতপ্ত গলায় বলল, হা রাম, मैं क्या किया उस्ताद, मैं क्या किया? সুখনের চোটটা মারাত্মক ছিল। সুখন প্রায় অজ্ঞান অবস্থায় রামলালের কাঁধে ভর করে ঝুঁকে পড়ল, নইলে মাটিতে পড়ে যেত ও। সঙ্গে সঙ্গে অন্য মিস্ত্রিরা সুখনের সেই ছ্যাকড়া গাড়িটা বের করে নিয়ে তাকে চকের কম্পাউন্ডার বাবুর কাছে নিয়ে যাবে বলে বেরোলো। রামলালও সঙ্গে গেল। শেষ মুহূর্তে সান্যাল সাহেবও দৌড়ে এসে সার্কাসের ক্লাউনের মতো গাড়ির পাদানিতে উঠে পড়লেন। স্ট্র্যাটেজিক এবং টাইমলি মুভ। গাড়িটা ছেড়ে দিতেই রামলাল জানলা দিয়ে মুখ বের করে কুমারকে বলল, ফিরে আসছি, তোমাকে শেখাবো ফিরে এসে। সুখন গোঙাতে গোঙাতে বলল, গাড়ির কাজ যেন বন্ধ না হয়, ও গাড়ি যত তাড়াতাড়ি পারো রেডি করো, আমি আসছি। মংলু গোলমাল শুনে কারখানায় দৌড়ে এসেছিল। মহুয়াও কাপড় কাচা ছেড়ে এসে ভিজে কাপড়ে বারান্দায় দাঁড়িয়েছিল। মংলু এক দৌড়ে আবার ফিরে গিয়েই হাঁপাতে হাঁপাতে মহুয়াকে সব বলল। কুমার ভয়ে এবং আতঙ্কে ফ্যাকাশে হয়ে টলতে টলতে ফিরে এসে ঘরের মধ্যে দিন দুপুরেই হুইস্কির বোতল খুলে বসল। মহুয়া খোলা দরজায় কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে। চিড়িয়াখানায় লোকে যেমন গড়াদের ফাঁক দিয়ে জংলি জন্তু দেখে, তেমন চোখে পূর্ণ দৃষ্টিতে কুমারকে দেখল অনেকক্ষণ ধরে। মুখে কোনো কথা বলল না। তারপর ফিরে গিয়ে আবার কাপড় কাচতে লাগলো। কারখানার মিস্ত্রিরা বলল, এটা অ্যাক্সিডেন্ট। কিন্তু ওস্তাদ যেমনভাবে বারবার অন্যায়কে সমর্থন করছিল, ওস্তাদকে মিস্ত্রিরা সকলে মিলেই একসময় মারতে বাধ্য হতো। আজ রামলালের হাত দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে ভালোই হয়েছে। ওস্তাদ ভবিষ্যতে অন্যায়কে আর মদত দেবে না। একজন বয়স্ক মিস্ত্রি বলল, আরে ওস্তাদের ভীমরতি ধরেছে, অনেক ব্যাপার আছে।
বলেই এদিক ওদিক চেয়ে গলা নামিয়ে বলল, ওই সুন্দর বাঙালি মেয়েটার সঙ্গে ওস্তাদ ফেসে গেছে। শ্বশুরালের লোকের সঙ্গে কি খারাপ ব্যবহার করে না করতে পারে। সেই মিস্ত্রির কথা শেষ হতেই অন্য মিস্ত্রিদের মধ্যে থেকে 4-5 জন সমস্বরে বলল, এই গফুর, সাবধানে কথা বল, আমরা তোর মুখ ভেঙে দেবো। শালার নেমো খারাম, ওস্তাদ না থাকলে এতদিন যক্ষায় মরে যেতিস। এই তোর কৃতজ্ঞতা বোধ? তুই শালা 1 নম্বরের নেমো খারাম। কম্পাউন্ডার ইঞ্জেকশন দিয়ে ভালো করে ড্রেসিং করে ব্যান্ডেজ বেঁধে দিয়ে বললেন, বেশ সাবধানে থাকতে হবে। কাজকর্ম কদিন বন্ধ, কোনো রকম স্ট্রেইন নয়। একেবারে বিছানায় শুয়ে থাকতে হবে দিন কয়েক। সঙ্গে আরও কি সব ওষুধ টষুধ দিলেন খাওয়ার জন্য। সুখন যখন ফিরে এলো কারখানায়, তখন রামলালও গাড়ি থেকে নেমে কানে হাত দিয়ে নিজে থেকেই ওঠবোস করল। বলল, ওস্তাদ মাপ করে দাও ওস্তাদ। সান্যাল সাহেব কম্পাউন্ডার বাবুকে টাকা দিতে যাচ্ছিলেন, কিন্তু মিস্ত্রিরা দিতে দেয়নি। এখন কারখানায় ফিরে এসে সান্যাল সাহেব বেশ কিছুক্ষণ মিস্ত্রিদের সঙ্গেই থাকলেন। এমনকি কখনো যা করেন না তাই করলেন। এক মিস্ত্রির দেওয়া 2টো পান টিপিক্যাল কেরানির মতো খেলেন। একজনের কাছ থেকে চেয়ে নিয়ে বিড়িও খেলেন একটা। যখন ওর মনে হলো অবস্থা সম্পূর্ণ শান্ত, তখন উনি বাড়ি যাবেন বলে পা বাড়ালেন। চলে যাবার আগে সুখনকে বললেন কাঁধে হাত দিয়ে, আপনি বাড়ি গিয়ে শুয়ে পড়বেন, চলুন। সুখন গাছতলায় মাটিতে বসেছিল। বলল, আমি ঠিক আছি। তারপর বলল, আপনি যান, আমাকে থাকতে হবে। আপনাদের গাড়ির কাজ শেষ হয়নি এখনো। সুখনের মুখ দেখে মনে হলো ওর খুব যন্ত্রণা হচ্ছে, কথা বলতেও কষ্ট হচ্ছে ওর। সান্যাল সাহেব বাড়ির দিকে পা বাড়ালেন। কুমার চান টান করেনি, অপমানটা তখনও হজম হয়নি ওর। সান্যাল সাহেব চান করে নিলেন। মহুয়াও আগেই চান করেছিল, রান্নাও হয়ে গিয়েছিল। ওরা খেতে বসবে, এমন সময় সান্যাল সাহেবের হুঁশ হলো যে মহুয়া ঘরে নেই, মংলুও নেই। মহুয়া আর মংলু দুজনেই সুখনকে ধরে নিয়ে আসবার জন্য কারখানায় গিয়েছিল। সুখন পা ছড়িয়ে নিম গাছে হেলান দিয়ে বসে খুব মনোযোগের সঙ্গে গাড়ি মেরামতের কাজ দেখছিল। হঠাৎ সমস্ত মিস্ত্রির কাজ থামানো দেখে ওদের চোখ অনুসরণ করে সুখন দেখল যে মহুয়া আর মংলু বেড়ার কাছে দাঁড়িয়েছে এসে। সুখন মহুয়াকে দেখে হাসল। হাসতে ওর কষ্ট হচ্ছে পরিষ্কার বোঝা গেল। মহুয়া এগিয়ে এসে আদেশের স্বরে বলল, আপনাকে এখন ঘরে যেতে হবে। এই আদেশের স্বরে সুখন অভ্যস্ত নয়। ও জানে ওর মধ্যে একটা জানোয়ার বাস করে যে কখনোই কারো আদেশের ধার ধারেনি। আদেশের গলায় কেউ কথা বললেই ওর মাথায় রক্ত চড়ে যায়, সে যেই হোক। সুখন ইশারায় মিস্ত্রিদের কাজ করতে বলল। মাথায় রক্ত ফুটে ওঠা ব্যান্ডেজ বাঁধা সুখনের সে চেহারা দেখে মহুয়ার বুকের মধ্যে কেমন করে উঠল। সুখন মংলুর হাত ধরে উঠে বেড়ার বাইরের একটা শিশু গাছের তলায় এসে দাঁড়ালো। বলল, মংলু, একটু চা করে নিয়ে আয় আমার জন্য, দৌড়ে যা। মংলু চলে যেতেই মহুয়া আবার বলল, আপনাকে এখন ঘরে যেতেই হবে। সুখনের মনে হলো মহুয়ার গলার স্বরে একটা গর্ব ঝরে পড়ছে। সুখনের জীবনে বোধহয় এর আগে ভালোবেসে আদেশ করার মতো কোনো লোক আসেনি। মনে মনে ক্ষমা করে দিল সুখন মহুয়াকে। সুখন বলল, ঘর মানে কি শুধুই একটা টালির ছাদ? ঘর মানে তো তার চেয়ে অনেক বেশি কিছু। ঘর মানে তারপর একটু থেমে বলল, এই আমার ঘর বাড়ি, এই আমার সব, এই কারখানা আর মিস্ত্রিরা। মহুয়া অভিমানের গলায় বলল, সকালে আসতে বলে চিঠি লিখে পাঠালাম, এলেন না কেন? কাল দুপুর থেকে খাননি, তার উপরে এমন কাণ্ড। কি যে করেন ভালো লাগে না। আপনার দিকে তাকাতে পারছি না আমি। বাঁচাতে গেলেন কেন এমনি করে অন্যকে? তারপরই বলল, না, আমি কোনো কথাই শুনব না। আপনাকে এখন আমার সঙ্গে যেতেই হবে। আমি নিজে হাতে আপনার জন্য এঁচোড়ের তরকারি রান্না করেছি। আপনাকে আসতেই হবে, খেতেই হবে। রান্না কখন হয়ে গেছে? খেয়ে দিয়ে ঘরে চুপচাপ শুয়ে থাকতে হবে, এই বলে দিলাম। যেতেই হবে? সুখন বলল। তারপর একটু হেসে বলল, কিসের এত জোর আপনার আমার উপরে? তা তো আমি জানি না, কিন্তু আমি জানি যে আমার অনুরোধ আপনি ফেলতে পারবেন না। সুখন অদ্ভুত হাসি হাসল, বলল, জানেননি যদি তাহলে এত দ্বিধা কেন নিজের সম্বন্ধে?
তারপর একটু চুপ করে থেকে বলল, যান, লক্ষ্মী মেয়ে হয়ে ফিরে যান। রোদ লেগে আপনার সুন্দর মুখটা লাল হয়ে গেছে। আর চলে যাওয়ার আগে চুপ করে এখানে একটু দাঁড়ান দেখি। কথা বলবেন না, নড়বেন না একটুও। আপনাকে শেষবারের মতো ভালো করে দেখি একবার। মহুয়া লজ্জা পেল, খুশি হলো এবং খুব দুঃখিতও হলো। বলল, তাহলে আপনি আসছেন না? না, বলল সুখন। বলেই মহুয়ার চোখের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। হেরে যাওয়া, অপমানিত হওয়া মুখে চোখ নামিয়ে মহুয়া বলল, আমরা একটু পরেই চলে যাব কিন্তু। সুখন বলল, জানি, তবুও আসবেন না? আমার ঠিকানা নেবেন না আপনি? না, কাটাভাবে বলল সুখন। আপনি ভীষণ খারাপ, পচা আপনি। আপনি বড় দাম্ভিক, অবাধ্য। সুখন নৈবর্তিক গলায় বলল, হয়তো তাই। মহুয়ার চোখ ছলছল করে উঠল। আবারও বলল, আপনি সত্যিই আসবেন না? না, এখন যেতে পারি না, অনেক কাজ, যাওয়া সম্ভব নয়। মহুয়া বলল, আমি চললাম তাহলে, আর কিন্তু দেখা হবে না। সুখন বলল, দাঁড়ান। হঠাৎই ওর গলার স্বরটা কেমন কেঁপে গেল। সুখন বলল, অমন করে যেতে নেই, একটু হাসুন তো দেখি। এই হাসি আবার কবে দেখতে পাবো কি না তাই বা কে জানে। লক্ষ্মীটি, একবার হাসুন শেষবার। মহুয়া বলল, ইয়ার কি না, বলেই হেসে ফেলল এবং সঙ্গে সঙ্গে কেঁদেও ফেলল। ওর গাল গড়িয়ে জলের ফোঁটা নামল। সুখনের বুকের মধ্যেটা হুহু করে উঠল, কিন্তু এখন কিছুই করবার নেই। মহুয়া ছেলে মানুষ নয়। এখন দিনের সুস্পষ্ট আলো, কত লোকজন, বুদ্ধি বিবেচনা চারদিকে। কাল জঙ্গলের নির্জনতায় চাঁদের আলোয় যে ছেলে মানুষই ভুল করেছিল, আজ আর তার পুনরাবৃত্তি সম্ভব নয়। ও যে মহুয়াকে এক দারুণ ভালোবাসা বেসে ফেলেছে। সুখন যে মহুয়ার ভালো চায়। সুখন চুপ করে মহুয়ার মুখের দিকে চেয়ে দাঁড়ালো না। বলল, অসভ্য, আপনি একটা জঙ্গলি। বলেই মহুয়া চলে গেল। যতক্ষণ না মহুয়া বেড়ার আড়ালে চলে যায়, ততক্ষণ সুখন তার সুন্দর চলার ভঙ্গির দিকে চেয়ে রইল। মহুয়ার প্রতি মঙ্গল কামনায়, ভালো লাগায়, ভালোবাসায় তার সুস্থ, বয়স্ক, দায়িত্বজ্ঞান সম্পন্ন মন কানায় কানায় ভরে উঠল। এবং সেই সঙ্গে ওর মনের মধ্যে যে ছেলে মানুষটাও বাস করে, সেই মানুষটা ধুলোর মধ্যে পা ছড়িয়ে বসে কান্নায় ভেঙে পড়ল। সে কান্না শোনা গেল না। কুমার চান করে উঠেও ঘরে বসে বসে হুইস্কি খাচ্ছিল। সান্যাল সাহেব মানা করছিলেন, বলেছিলেন, এই গরমে কি করছো এসব? এখন মানে এখান থেকে রওনা হওয়া গেলেই বাঁচা যায়। আবার হুইস্কি খেয়ে কাকে ঘুষি মেরে বসবে, তখন আর প্রাণ বাঁচানোর উপায় থাকবে না। হুইস্কির দয়ায় কুমারের হারানো বিক্রম আবার ফিরে পেয়েছে ও। কুমার বলল, প্রাণ যাওয়া অতই সহজ কিনা? নিহাত মেয়ে ছেলে সঙ্গে আছে, নইলে দেখে নিতাম। সান্যাল সাহেব মনে মনে বললেন, এ যাত্রায় মহুয়া সঙ্গে আছে বলেই বেঁচে গেলে, নইলে তোমাকে কে বাঁচাতো তাই দেখতাম। মুখে বললেন, সব তো মিটে গেছে, আর তো কয়েক ঘন্টার ব্যাপার, আর পুরনো কাসুন্দি ঘাঁটা কেন? মহুয়া ফিরে আসতেই সান্যাল সাহেব বললেন, কোথায় গেছিলি? এই একটু দেখে এলাম গাড়ির কদ্দূর। মহুয়ার চোখ ভেজা, বৃষ্টির পরের জঙ্গলের মতো। সান্যাল সাহেব ঘাঁটালেন না ওকে, বললেন, কি দেখলি? প্রায় হয়ে এসেছে। বলেই মহুয়া অন্যদিকে মুখ ফিরিয়ে সুখনের ঘরের দিকে চলে গেল। তাহলে তো এবার বিল টিল মিটিয়ে দিতে হয়। গোছগাছ করে নে মহুয়া, এক্ষুনি রওনা দেব, সান্যাল সাহেব বললেন। ততক্ষণে মহুয়া সুখনের ঘরে ঢুকে গেছে। কুমার বলল, এখনই পালাবার কি হয়েছে? আমরা কি ভয় পেয়েছি নাকি? কুমারের গলার স্বর শুনে পরিষ্কার বোঝা গেল সে বিলক্ষণ ভয় পেয়েছে। কুমার আবার বলল, খেয়ে দিয়ে রেস্ট নিয়ে 1 কাপ করে চা খেয়েই বেরোনো যাবে। তাছাড়া অ্যাট দ্য মোমেন্ট আই অ্যাম নট ফিজিক্যালি ফিট টু ড্রাইভ। মহুয়া সুখনের ঘরে ঢুকেই বিছানার উপরে উপুর হয়ে পড়ল। বাইরে দড়িতে কেচে দেওয়া সুখনের জামা কাপড়, বিছানার চাদর, টেবিল ক্লথ সব শুকোচ্ছিল। যা করা রোদ, একটু পরেই তুলে নেওয়া যাবে, ভাবল মহুয়া। সব তুলে এনে সুখনের ঘরটা সুন্দর করে আবার সাজিয়ে দিয়ে ও চলে যাবে। মহুয়া ভাবছিল যে ও এই ঘরের এক অবিচ্ছেদ্য অংশ হতে চেয়েছিল, যদি সুখন তাকে একটু জোর দিত।
লোকটা অদ্ভুত। নিজে ভালোবাসতে জানে ভীষণ, অথচ অন্যের ভালোবাসা নিতে জানে না। সমস্ত সুখ তার নিজের ভালোবাসার ক্ষমতার মধ্যেই সীমাবদ্ধ, অন্যকে ভালোবাসতে দিতে জানে না। তাকে ভালোবেসে তার জন্য কিছু করে অন্যের যে সুখ, সেই সুখ থেকে সে বঞ্চিত করতে চায় অন্যকে। বড় দাম্ভিক লোকটা, স্বার্থপরও হয়তোবা, কিন্তু এমন একটা অদ্ভুত লোককেই বা ওর এমন করে ভালো লেগে গেল কেন? কিছু ভালো লাগে না মহুয়ার কিছুই ভালো লাগে না। এত যত্ন করে রান্না করলো, মুখের উপর বলে দিল যে আসবে না, খাবে না। কপাল দিয়ে এখনো রক্ত চুয়াচ্ছে, তবুও বলল আসবে না। মহুয়া নিজের মনে জল ভেজা চোখে অঝরে বলে চলল, তুমি যে ঘর চাও সে ঘর তোমাকে কেউ দিতে পারবে না সুখ। তোমার চিরজীবন এমনি একাই থাকতে হবে। সুখী হতে হলে সাধারণ হতে হয়, আত্মসম্মান জ্ঞানহীন লোভী হতে হয়, কুমারের মতো, ছোট্ট মাছরাঙা পাখির মতো। বারে বারে জলে ছো মেরে মেরে সুখের ছোট ছোট মাছ কুড়িয়ে এনে জড়ো করে সুখের ডালি ভরাতে হয়। তুমি সমস্ত সুখকে একেবারে কবজা করতে চাও, তাই তো তোমার আজলা গোলে সব সুখই গড়িয়ে পড়ে। কোনো মহুয়াকেই তুমি ধরে রাখতে পারবে না, হয়তো ধরে রাখতে চাও না, জানি না, বুঝলাম না তোমাকে। মহুয়া একটা দীর্ঘশ্বাস ফেলে সুখনের বিছানায় নড়ে চড়ে শুয়ে মনে মনে বলল, তোমাকে আমি সব সুখ দিতাম, সব সুখ, কিন্তু তুমি মহুয়াকে দাম দিলে না, দম্ভ ভরে তাকে ফিরিয়ে দিলে। ঠিক আছে, তুমি নিষ্ঠুর হৃদয়হীন হতে পারো, আর আমি কি পারি না? তুমি দেখো, যাওয়ার আগে তোমার সঙ্গে দেখা পর্যন্ত করব না। সন্ধেবেলা ঘরে ফিরে যখন দেখবে ঘরময় আমার হাতের ছাপ, মহুয়ার গন্ধ, চারদিকে আমি, টুকরো টুকরো আমি, তখন দেখব তুমি কাঁদো কিনা আমার জন্য। দেখব তখন আমি তোমাকে সব দিলাম, আর তুমি আমার শেষ অনুরোধের দামটুকুও দিলে না। জঙ্গলি। গোছগাছ করার বিশেষ কিছুই ছিল না, যা নামিয়েছিল সেগুলোকেই সুটকেসে ভরে নেওয়া। চটি টটি তো পিছনের সিটে পায়ের কাছেই রাখা যাবে। মহুয়া দুপুরে ঘুমোয়নি, খায়ওনি। খিদে পেয়েছিল প্রচণ্ড, তবুও খায়নি। না খাওয়ার আর কোনো কারণই ছিল না, শুধু একমাত্র কারণ ছিল জেদি একগুয়ে লোকটা রাতে ফিরে এসে জানতে পারবে মংলুর কাছে যে সে নিজে না খেয়ে মহুয়াকেও অভুক্ত রেখেছিল। লোকটাকে বড় দুঃখ দিতে ইচ্ছা করে, কাঁদাতে ইচ্ছা করে, যেমন করে সে কাঁদালো ওকে। বাবা ও কুমার তখনও ঘুমোচ্ছিলেন। সত্যি ঘুমাতেও পারেন না। আর এই কুমারের মতো লোকেরা কেন যে বাইরে আসে তা মহুয়ার জানা নেই। শুধু খেতে, হুইস্কি খেতে, আর দরজা বন্ধ করে তাস খেলতে। বন্ধ দরজার বাইরে যে এমন দারুণ সুন্দর মর্মর ধ্বনি তোলা পৃথিবী পড়ে রয়েছে, তার দিকে এদের চোখ নেই। এদের চোখ হয়তো আছে, কিন্তু দেখার শক্তি নেই। চোখের লেন্সে ক্যামেরার লেন্সের মতো অব্যবহারে ফাঙ্গাস পড়ে গেছে। এদের কানে ট্রাম, বাস, গাড়ির শব্দ তালা লাগিয়ে দিয়েছে। অলস মন্থর হাওয়ায় পাথরের উপরে শুকনো পাতা গড়ানোর চলমান ছবি এদের চোখে পড়বে না। দূর থেকে ভেসে আসা মৌটুসি পাখির চিকন গলার স্বর এদের কানে কখনো পৌঁছবে না। এই স্নিগ্ধ মধুর অপরূপ পটভূমিতে তাই তো ওই আশ্চর্য লোকটা এমন করে আকৃষ্ট করেছিল তাকে। অমন শিহর ভরে পুলক তুলে ডাক দিয়েছিল তার বুকে, তার প্রাণের প্রাণে, তার শরীরের কেন্দ্রবিন্দুতে সে লোকটা সমস্ত সুখকে কেন্দ্রীভূত করেছিল। বাইরে হাওয়ার বেগ কমে এসেছে। রাস্তার ওপারের টার থেকে তিতির ডাকছে ক্রমাগত। শালবন থেকে টিয়ার ঝাঁকের চমকে দেওয়া ট্যাঁ ট্যাঁ রব ভেসে আসছে। বড় উদাস, বিধুর এই সময়টা। এই বিধুর ভাবটা মহুয়ার মনের মধ্যে এসে বাসা বেঁধেছে। এখন মহুয়া প্রস্তুত, শরীরে মনেও। যাওয়ার সময় হয়েছে। সুখনের ঘর গোছানো শেষ। মংলুকে দিয়ে মহুয়ার ডাল ভাঙিয়ে নিয়ে এসে ঘরে রেখেছে। রাত্রে এ ঘর মহুয়ার উগ্র গন্ধে ভরে থাকবে। সুখনের গায়ের গন্ধ উগ্র। মহুয়া চেয়েছিল ওর নিজের স্নিগ্ধ সত্তার হালকা বাস রেখে যাবে না সুখনের জন্য। মহুয়া ফুলের গন্ধের সঙ্গে মানবী মহুয়ার শরীর মনের গন্ধের
কোনো মিল নেই। মহুয়া জানে এছাড়া সুখের জন্য রেখে যাবে এমন কিছুই ওর নেই। তবুও ও জানে জাগতিক কিছু রেখে যাবে বলেই ও অনেক কিছু রেখে যাবে এখানে। ওর জীবনের এক আশ্চর্য সুরেলা সুখ ও বিষণ্ণ অভিজ্ঞতার স্মৃতি। বাইরের হাওয়াটা সারা দুপুর পাতা উড়িয়ে পাতা ঝরিয়ে মন্থর হয়ে এসেছে। বেলা পড়ে আসছে। না, লোকটা সত্যিই এলো না। গাড়ি সারানোর পরে কোথায় যেন চলে গেছে। সাকুয়াটঙে? কে জানে। এখন সাকুয়াটুং থেকে সামনের ওই উপত্যকাটা কেমন দেখাচ্ছে। একদিকে চাতরার জঙ্গল, সোজা অন্যদিকে সিমারিয়া, টুটিলাওয়া, হাজারিবাগের জঙ্গল, আর বায়ে আদিগন্ত পালামৌ। কে আশ্চর্য ভালো লাগা জায়গাটাতে। কে একজন মিস্ত্রি মতো লোক এসে দাঁড়ালো দরজায়। মহুয়া বাবাকে ডাকলো। তার হাত থেকে কাগজটা নিয়ে বাবার হাতে দিল। সান্যাল সাহেব কাগজটা হাতে নিয়ে বললেন, এ কি? তার গলায় অবাক হওয়ার মতো সুর। কুমারও পাশে এসে দাঁড়ালো। কাগজটা একটা ক্যাশ মেমো, একটা মোটর পার্টসের দোকানের, লেখা ৩১৫ টাকা। সঙ্গে একটা চিঠি। সুখন লিখেছে, সবিনয় নিবেদন। ৩০০ টাকা দিয়েছিলেন তার ক্যাশ মেমো। বেশি যা লেগেছে তা আর দিতে হবে না আপনাদের। মেরামতির কোনো বিল করিনি। কুমারবাবুকে বলবেন আমার যা কিছু অপরাধ ক্ষমা করে দিতে। আপনারা আপনার জনের মতোই আমার পর্ণ কুটিরে উঠেছিলেন, এতেই আমি বড় খুশি। আমার আপনার জন বলতে বিশেষ কেউই নেই। এখানে বাঙালির মুখও বেশি দেখতে পাই না। আপনাদের এ দুদিন বড়ই কষ্ট হলো। আশা করি এই কুঁড়ে ছেড়ে গিয়ে বেতলার বাংলোয় আপনারা সুখেই থাকবেন। এই কষ্টের কথা ভুলে যাবেন। ইতি বিনীত সুখরঞ্জন বসু, ফুলটুলিয়া, গুঞ্জা, ২৭/৩/৭৫। কুমার চুপ করেছিল। সান্যাল সাহেব মিস্ত্রিকে শুধলেন, সুখনবাবু কোথায়? মিস্ত্রি বলল, জানি না, গাড়ি ঠিক করেই চলে গেছেন। কোথায় গেলেন? তার না ঘরে শুয়ে থাকবার কথা? মিস্ত্রি বলল, আমরাও বলেছিলাম, ওস্তাদ কারোর কথাই শোনে না। সান্যাল সাহেব বললেন, দেখো তো কি অন্যায়। কুমার বলল, আমাদের একটা ধন্যবাদ দেওয়ারও সুযোগ দিল না মিস্ত্রি। কিন্তু গাড়ি সারাবার পয়সা না হয় নাই নিল, কিন্তু খাওয়া দাওয়ার, এটাও এক ধরনের অপমান করা। মিস্ত্রি নমস্কার করে চলে গেল। বলে গেল যে গাড়ি ধুয়ে টুয়ে পরিষ্কার করিয়ে রেখে গেছে ওস্তাদ কারখানার বাইরে শিশু গাছতলায়। মিস্ত্রি চলে গেলে কুমার আবার বলল, বিনি পয়সায় তো আমি কারোর খাবার খাইনি, আর খাবই বা কেন? জোর করে নুন খাইয়ে গুণ গাওয়াবার ব্যবস্থা, কায়দাটা ভালোই। মহুয়া একবার চোখ তুলে তাকালো কুমারের দিকে, তারপরে চুপ করে রইল। মংলু চা করে নিয়ে এসেছিল। চা খেতে খেতে সান্যাল সাহেব এবং কুমার জামা কাপড় পরে নিলেন। দেয়ালে ঝোলানো ফ্লাক্সটা সবার অলক্ষ্যে হাতে নিয়ে গিয়ে মহুয়া রান্নাঘরে গেল। মংলুকে বলল, এটা তোর ওস্তাদের জন্য রেখে দিস মংলু, যখন সাকুয়াটুঙে যাবেন তখন চা বানিয়ে দিস। আর এই লুডোটা তোর জন্য দিয়ে গেলাম, এই টাকাটা রাখ, মিষ্টি খাবি। বলেই ২০টা টাকা মংলুর হাতে গুঁজে দিল। মংলু আপত্তি জানালো টাকাটা নিতে, বলল, ওস্তাদ রাগ করবে। মহুয়া বলল, আর না নিলে আমি যে রাগ করব? তোর ওস্তাদকে বলিস যে রাগ আমিও করতে পারি, আর বলিস যে তোর ওস্তাদ বড় অসভ্য। মহুয়া চলে আসছিল রান্নাঘর ছেড়ে। কেন জানে না, তার চোখে জলে ভরে গিয়েছিল। তার অভিমান, রাগ, তার উষ্মা যে দেখাবে সে সুযোগও লোকটা তাকে দিল না। এ যেন হাওয়ার সঙ্গে যুদ্ধ করা আর ক্লান্ত হওয়া। সান্যাল সাহেব বারান্দায় দাঁড়িয়ে পাইপে তামাক ভরছিলেন। বললেন, কই রে মৌ, হলো তোর? মহুয়া আসি বলে বাইরে এলো। সান্যাল সাহেব বললেন, মংলু বাবা, মালগুলো এক এক করে তোলো এবার গাড়িতে। তারপর বললেন, কুমার যাও, বুটটা খুলে দাও গাড়ির। কুমার বারান্দায় বেরিয়ে মংলুকে ডাকল। বলল, এই ছোড়া, এদিকে আয়, তুই অনেক করেছিস আমাদের জন্য, তোকে একটু বকশিস দিই। মংলু বলল, না না, নেব না। সান্যাল সাহেব বললেন, সে কি, নিয়ে নে বাবা, নিয়ে নে। কুমার ভীষণ গর্ব ভরে ২ পা ফাঁক করে দাঁড়িয়ে একটা ১ টাকার নোট বের করে মংলুকে দিল, সবাইকে দেখিয়ে। মহুয়ার সমস্ত অন্তর কুমারের দীনতায় কুঁকড়ে গেল। এই এক ধরনের লোক, এরা দেখিয়ে দান দেয়,
এবং এমন দান দেয় সে বলবার নয়। এরাই গ্র্যান্ড হোটেলে খেয়ে উর্দি পড়া বেয়ারার সেলাম প্রত্যাশা করে এবং 10 টাকার নোট ফস করে বের করে। 5 স্টার হোটেলে পেজ বয়কে কিছু না করার জন্যই 5 টাকার নোট ছুঁড়ে দেয়। যেহেতু মংলুর এই দানের সাক্ষী শুধু তারাই, আর কুমারের নিচ অন্তঃকরণ, তাই এমন একটা জায়গায় তার হাত দিয়ে শুধুমাত্র 1 টাকার নোট বেরোয়। এরপর কুমার আরও এক কাণ্ড করল। 2 10 টাকার নোট বের করে মংলুকে দিয়ে বলল, তোর ওস্তাদকে দিয়ে দিস, আমাদের খাওয়ার টাকা। সান্যাল সাহেব হৈ হৈ করে উঠলেন, বললেন, এ কি করছো কুমার? সুখনবাবু তো খাওয়ার টাকা চাননি, এ দিলে তাকে অপমান করা হবে। তাছাড়া টাকার কথাই যদি বলো, উনি বোধহয় আমাদের জন্য এক বেলাতেই 20 টাকার বাজার করেছেন। তাছাড়া টাকাটাই তো সব নয়। তারপর মহুয়ার দিকে চেয়ে বললেন, যে আদর যত্ন আন্তরিকতা উনি দেখিয়েছেন, তার দাম কি টাকায় দেওয়া যায়? কুমার টাকাটা পার্সে রাখতে রাখতে ভুরু তুলে বলল, টাকায় দাম দেওয়া যায় না এমন কিছু আছে নাকি পৃথিবীতে? বেশ তো, 20 টাকা না হয় না হোক, 200 টাকাই নেবে। 200 টাকাই দিচ্ছি। সান্যাল সাহেব বললেন, না না, এতে আমি রাজি নই। উনি নিজে থাকলেও বা কথা ছিল, খাওয়ার টাকা এভাবে মংলুর হাতে দেওয়া যায় না। মহুয়া বলল, বাবা, তোমার একটা কার্ড দিয়ে যাও না মংলুকে, আর ওর ঠিকানা তো আমরা জানি। তুমি কলকাতায় ফিরে ওকে একটা চিঠি লিখে ধন্যবাদ জানিও। সান্যাল সাহেব বললেন, কলকাতা কেন, বেথলা থেকেই লিখব। তুই ভালোই বলেছিস। বলেই সান্যাল সাহেব তার বাড়ি ও অফিসের ঠিকানা লেখা একটা কার্ড মংলুকে দিলেন। মহুয়া খুশি হল। সে নিজে থেকে তার ঠিকানা দিতে চেয়েছিল, সুখ নেয়নি। কিন্তু বাবার কার্ড থাকলে ঠিকানাটাও রেখে যাওয়া হলো, আবার তার নিজের সন্ধানও রইল। মংলু মালপত্র তুলে দিয়েছিল। ওরা ধীর পায়ে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। বেলা পড়ে গেছিল। এখন রোদ নেই, তবে আলো আছে। থাকবে এখনো 0.5 ঘন্টা, পৌনে 1 ঘন্টা। বারান্দা ছেড়ে নেমে আসবার সময় মহুয়ার বুকের মধ্যেটা মুচড়ে উঠল। গাড়ির খোলা দরজার পাশে দাঁড়িয়ে একবার শকুয়া টুঙের দিকে চাইল শেষবারের মতো। পশ্চিম আকাশে নীল শান্তির ছবি হয়ে সন্ধ্যা তারাটা সবে উঠেছে। অনেক রকম পাখি ডাকছে শকুয়া টুঙের দিক থেকে। মংলুর গাল টিপে দিয়ে একবার আদর করে মহুয়া গাড়িতে উঠল। সান্যাল সাহেব একটা 10 টাকার নোট মংলুর হাতে দিয়ে নিজেও উঠে পড়লেন। দরজা বন্ধ করার শব্দ হলো। ইঞ্জিন গুমড়ে উঠল। ধুলো উড়িয়ে মুখ ঘুরিয়ে গাড়িটা বড় রাস্তার দিকে চলল। মংলু দাঁড়িয়েছিল। লাটা খাম্বায় কে যেন জল তুলছিল। তার ক্যাঁচোর কোঁচোর শব্দে এই আসন্ন সন্ধ্যার নিস্তব্ধ বিষণ্ণতা আরও ভারী হয়ে উঠেছিল। কাঁচা রাস্তাটা বন জঙ্গলের মধ্যে দিয়ে গেছে। বাদিক দিয়ে একটা নালা বয়ে চলেছে রাস্তার সমান্তরালে। ওরা 0.5 মাইলটাক এসেছে। কুমার বলল, সব নিয়ে আসা হয়েছে তো? ফ্লাক্সটা তো দেখলাম না। তারপর পেছনে মুখ ঘুরিয়ে মহুয়ার দিকে চেয়ে বলল, আছে? মহুয়া বলল, এ মা, একদম ভুলে গেছি, রান্নাঘরে ছিল, আনতে মনে নেই। কুমার বলল, রান্নাঘরে কেন? আমি তো বিকেলেও দেখলাম আমাদের ঘরের দেওয়ালে টাঙানো ছিল। ছিল বুঝি? কই, আমি দেখিনি তো। মহুয়া মিথ্যে কথাটা সত্যির মতো করেই বলল। কুমার বলল, ওই ছোঁড়াটা ঝেড়ে দিয়েছে, ওস্তাদের চেলা তো, আর কত হবে। তারপরই বলল, ব্যাক করব নাকি? সান্যাল সাহেব বললেন, ছাড়ো, ফ্লাক্সের শোকে এত উতলা হওয়ার দরকার নেই, ফেরার সময় ঝামেলা করো না। রাস্তাটা একটা বাঁক নিয়েছে। বাঁক নিতেই পাকা রাস্তা, একটা মোড়, 2-3টে কাঁচা পাকা রাস্তা এসে মিশেছে এখানে, কিন্তু গন্তব্য নির্দেশক কোনো বোর্ড টোর্ড নেই। কুমার গাড়ির গতি কমিয়ে বলল, এই মেরেছে, এখন কোন দিকে যাই? আবার রাস্তা ভুল করলেই তো চিত্তির, একবারেই যা নাজেহাল। মোড়টার কাছেই রাস্তার ডান দিকে অনেকগুলো বড় বড় কালো ন্যাড়া পাথর। জায়গাটা শুধুই মহুয়া গাছ, পত্রশূন্য শাখা প্রশাখা বিস্তার করা বহু পুরনো সব মহিরুহ। ধুলো, শুকনো গাছগাছালি আর শেষ বিকেলের গায়ের গন্ধের সঙ্গে মেশা মহুয়ার গন্ধে জায়গাটা ম ম করছে। গাড়িটা ওইখানে থামতেই হঠাৎ মহুয়ার চোখে পড়ল একটা 3 পেয়ে কালো কুকুর
পাথর বেয়ে উপর থেকে লাফাতে লাফাতে নেমে আসছে গাড়ির দিকে। কালুয়া! এ কি? বলেই কুমার থেমে গেল। ওর গলায় বিরক্তি ঝরে পড়ল। বিড়বিড় করে বলল, শালা খাওয়ার টাকা নেওয়ার জন্য পথে দাঁড়িয়ে আছে। সান্যাল সাহেব চাপা গলায় বললেন, কি হচ্ছে কুমার? কালুয়ার পিছু পিছু মাথায় ব্যান্ডেজ বাঁধা সুখন ধীরে ধীরে নেমে আসছিল নিচে। ওকে দেখে মহুয়ার মনে হচ্ছিল যে তার সুখ বড় বুড়ো হয়ে গেছে একদিনেই। অভুক্ত, বড় ক্লান্ত, শ্রান্ত। মনে হচ্ছিল এইটুকু আসতেই ওর 1 যুগ লাগবে। মহুয়া মনে মনে বলল, লাগুক, 1 যুগই লাগুক, তবু তুমি নেমে এসো সুখ, তুমি কাছে এসো। কাছে আসতেই দেখা গেল সুখনের হাতে একটা মহুয়ার বোতল। আগে বোধহয় আরও খেয়ে থাকবে। ধীর পায়ে নামার এও একটা কারণ। মাঝপথে থেমে দাঁড়িয়ে সুখন মিস্ত্রি বোতলটাকে মুখে তুলে মাথাটাকে পেছনে হেলিয়ে ঢকঢক করে অনেকখানি মহুয়া খেয়ে ফেলল। গেঞ্জির হাতায় জঙ্গলির মতো মুখ মুছল। তারপরে কাছে এগিয়ে এলো। কুমার ফিসফিস করে বলল, অ্যাবসলিউটলি ড্রাঙ্ক। মহুয়া মনে মনে বলল, মহুয়া খেলেই ড্রাঙ্ক, আর হুইস্কি খেলে ড্রাঙ্ক নয়। বাহ। কুমার বলল, তুমি গাড়ি থেকে নেমো না মহুয়া, খুব সাবধান, বেটা বেহেড মাতাল, তোমার গায়েটায় হাত দিয়ে বসতে পারে। সান্যাল সাহেব গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছিলেন। ইতিমধ্যেই সুখন কাছে আসতেই বললেন, আরে আসুন আসুন, আমরা তো ভাবলাম আর দেখাই হলো না বুঝি। কি যে লজ্জায় ফেললেন না আপনি আমাদের। ততক্ষণে মহুয়াও দরজা খুলে নেমে সান্যাল সাহেবের পাশে দাঁড়িয়েছিল। সুখন সত্যিই মাতাল হয়ে গেছে বলে মনে হলো মহুয়ার। ওর দিকে তাকিয়ে এক অপ্রকাশিতব্য কষ্টে মহুয়ার বুকটা ভেঙে যেতে লাগলো। কালুয়া ওর পায়ের কাছে দৌড়াদৌড়ি করে একবার রাস্তায় যাচ্ছিল, একবার গাড়ির কাছে আসছিল। সুখন জড়ানো গলায় ওকে ধমক দিয়ে বলল, এদিকে আয় কালুয়া, একটা পা তো গেছে, তোর কি গাড়ি চাপা পড়ে মরার ইচ্ছে হয়েছে? একটু পর আবার টেনে টেনে বলল, তুই ছাড়া। যে লোকটা সুস্থ অবস্থায় দৃঢ়, শক্ত, অন্যের দয়া ও ভালোবাসার প্রতি উদাসীনতায় মুখ ফেরানো, সেই লোকটা মাতাল অবস্থায় যেন শিশু হয়ে গেছে, বড় দুর্বল, অসহায় হয়ে পড়েছে। সুখন কাছে এসে বোতল শুদ্ধ হাত তুলে বলল, নমস্কার। তারপর আবার জড়িয়ে জড়িয়ে বলল, নমস্কার সান্যাল সাহেব, নমস্কার কুমার সাহেব। মহুয়ার কথা যেন ভুলেই গেছিল। এমনিভাবে মহুয়ার দিকেও জোড়হাত তুলে বলল, নমস্কার। সান্যাল সাহেব বললেন, আপনি এখানে কি করছেন? আমি কিছু না, কি আবার করব। তারপরই বলল, ও না, হ্যাঁ, আমি কি যেন একটা করতে এসেছিলাম এখানে, এইবারে মনে পড়েছে। তারপর একটু চুপ করে থেকে বলল, এখানে আপনারা রাস্তা ভুল করতে পারতেন, আপনাদের আগেই বলে দেওয়া উচিত ছিল, কিন্তু মনে ছিল না। ভুল রাস্তায় গেলে সন্ধ্যের পরে ডাকাতির ভয় আছে, এদিকে তাই এলাম। ভাবলাম রাস্তা বাতলে দিয়েই আমার ছুটি। ঠিক রাস্তায় আপনারা সব ভালো মতো চলে গেলেই ছুটি। সান্যাল সাহেব উদ্বিগ্ন গলায় বললেন, সে কি, মাথায় এত বড় একটা উন্ড নিয়ে আপনি এতখানি হেঁটে এসেছেন? আপনার না বিছানায় শুয়ে থাকার কথা? কি করে আবার এতটা ফিরবেন? চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। সুখন হাসল, মাতালের অপ্রকৃতিস্থ হাসি। তারপর বলল, বিছানাও আছে, ওই যে, বলেই পাথরগুলোর দিকে দেখালো। বলল, ওইখানেই শুয়েছিলাম। কুমার এতক্ষণে গাড়ি থেকে বেরিয়েছে। কুমারও দরদ দেখিয়ে বলল, সে কি, ওখানে বিছে আছে, সাপ আছে, গরমের দিন। সুখন হাসল, বলল, বিছে তো কতই কামড়ালো, কই কিছু হলো কি? কি কুমার সাহেব, হলো কিছু? কুমার দর্থক কথাটার মানে বুঝতে পেরেই মনে মনে বলল, শালা, এখন তোমাকে একা পেয়েছি মাতাল অবস্থায়। গাড়ির জ্যাক বের করে মাথায় মারলে এখানেই তোমাকে চিরতরে শুইয়ে দিয়ে যেতে পারতাম, কিন্তু সঙ্গে সব মিস্ত্রি দরদি সাক্ষী থেকেই গড়বড় হয়ে গেল। কুমার উত্তর দিল না। তারপর শুধল, আমরা কোন দিকে যাব? সুখন হাত তুলে বলল, বাঁয়ে, সোজা বাঁয়ে চলে গেলেই ঠিক যাবেন। মহুয়া কি করবে, কি বলবে ভেবে পাচ্ছিল না। ও বুঝছিল ওর কিছু একটা বলা উচিত, আর কিছু বলার সুযোগ আসবে কিনা কে জানে। তাছাড়া ওর এই নীরবতায় বাবা ও কুমার সন্দেহ করতে পারেন কিছু। মহুয়া হঠাৎ বলল,
ব্যথা কেমন আছে? সুখন চমকে উঠল গলার স্বর শুনে। বলল, ব্যথা? ব্যথার কথা যেন ভুলেই গিয়েছিল। তারপর যেন মনে পড়ায় বলে উঠল, ও ব্যথা একটু আছে, থাকবে কিছুদিন, তারপরে চলে যাবে, ভাববেন না। সান্যাল সাহেব বললেন, আপনি যে কি করলেন না, গাড়ি সারাবার টাকা নিলেন না, দুদিন খুব খাওয়ালেন সব নিজের খরচে। সত্যি আপনার ঋণ শোধবার নয়। আমরা তো আপনার খদ্দের বই আর কিছু নই। আমরা আপনার কে যে আমাদের জন্য নিজের ক্ষতি স্বীকার করলেন? সুখন একটুক্ষণ চুপ করে থাকল। তারপর যেন অনেক দূর থেকে বলছে, যেন অন্য কেউ বলছে, এমন গলায় বলল। বলার আগে একবার মহুয়ার দিকে এক ঝলক তাকিয়ে নিল। বলল, কি জানেন সান্যাল সাহেব, জীবনে কিছু কিছু ক্ষতি থাকে, তা পূরণ হওয়ার নয়, তা চিরদিন ক্ষতিই থেকে যায়। সেসব ক্ষতি শুধু স্বীকারই করার। তারপর বলল, মনে করুন না এও সেরকম কোনো ক্ষতি। তাছাড়া যে ক্ষতি স্বীকার করে সেই স্বীকার করার সুখটা তার একারই থাকে। সে কারণে যাদের জন্য অন্যের ক্ষতি হয় তারা নিজেরা লাভবান হয় বলেই সুখের ভাগটা কিছু পায় না। কুমার মনে মনে বলল, শালা হেবি যাত্রা করছে তো, শালা বহুরূপী। সান্যাল সাহেব বললেন, আপনার কথা শুনে কেউ বুঝতেই পারবে না যে আপনি মোটর গাড়ির মিস্ত্রি। সুখন হাসল, বলল, সেইটিই দুঃখ, খদ্দেররাও স্বীকার করে না, আবার মিস্ত্রিরাও নয়। আমার মেরামতির গুণ কেউই স্বীকার করল না। পরক্ষণেই বলল, অন্ধকার হয়ে এলো, আর দেরি করা ঠিক হবে না আপনাদের, এবারে রওনা হয়ে পড়ুন। আবার কখনো এদিকে এলে গাড়ি খারাপ হলে সুখন মিস্ত্রিকে খবর দেবেন। দুখন মিস্ত্রির ভাই সুখন মিস্ত্রিকে। আর কি বলবো। মহুয়ার পা দুটো মাটি আঁকড়েছিল। ওর মুখে আসছিল যে আমি যাব না, আমি আপনার কাছে থাকব। আমাকে আপনি কেড়ে নিন, জোর করুন আমার উপরে, আপনার জোর দেখান। পরক্ষণেই ওর মনে হলো, বড় দাম্ভিক তুমি সুখ। তুমি নিজে দুঃখ পাবে, অন্যকে দুঃখ দেবে, তুমি এরকমই। সান্যাল সাহেব বললেন, আপনি এরকম করেন কেন? এরকম মহুয়া ফহুয়া খাওয়া খারাপ, এরকম করবেন না। সুখন হাসল, বলল, এই আমি এরকমই, আমি ভালো না। কুমার ছটপট করছিল, বলল, এবার তাহলে এগোনো যাক। সান্যাল সাহেব কিছু বলার আগেই কুমারকে উদ্দেশ্য করে সুখন বলল, ও ভুলেই গিয়েছিলাম, আপনার জন্য একটা জিনিস এনেছিলাম। বলেই পকেট থেকে এক গাদা পলাশ ফুল বের করে কুমারকে দিল সুখন। কুমার স্মার্টনেস দেখিয়ে নাকের কাছে তুলল ফুলগুলোকে। সুখন বলল, নাকের অত কাছে নেবেন না, এতে পিঁপড়ে থাকে, কামড়ে দেবে। আরও একটা জিনিস দেব ভেবেছিলাম, একটা পাখি, টুই পাখি, কিন্তু এত অল্প সময়ে জোগাড় করা গেল না। সেটা আবার কি পাখি? দেখেননি, ছোট্ট মিষ্টি পাখি, সবুজ সবুজ, লেজঝোলা, উড়ে উড়ে ডাকে টি টি টুই। কুমার এই পলাশ ও টুই পাখির ব্যাপারটা বুঝল না, তবে এটুকু বুঝল যে এর পিছনে কোনো রহস্য আছে। শালা হেব্বি খচ্চর। কুমার বলল, চলুন সান্যাল সাহেব, এবারে যাওয়া যাক। বলেই কুমার গাড়িতে গিয়ে বসল ড্রাইভিং সিটে। তারপর সান্যাল সাহেবও সুখনকে নমস্কার করে উঠে বসলেন। মহুয়া উঠল শেষে। সুখন মহুয়ার দিকে এগিয়ে গেল একটু। হঠাৎ মহুয়ার হাত দুটো দুহাতে ধরে বলল, নমস্কার দিদিমণি। অনেক কষ্ট করে গেলেন এখানে। সুখন মিস্ত্রিকে মনে থাকবে না, জানি আপনাদের কারোরই মনে থাকবে না, কিন্তু আপনাদের সবাইকেই মনে থাকবে সুখন মিস্ত্রির। মহুয়া মুখটা নামিয়ে নিল। চোখ দুটো ভারী হয়ে এলো মহুয়ার। গলার কাছে কি যেন একটা চাপা কষ্ট দলা পাকিয়ে এলো। মহুয়া বলল, চলি। সুখন দরজাটা নিজের হাতে বন্ধ করে দিল। তারপর বলল, চলি চলি বলতে নেই, বলতে হয় আসি, এও জানেন না। তারপর আবার নমস্কার করে বলল, এদিকে এলে আবার আসবেন দিদিমণি। ইঞ্জিনটা স্টার্ট করেই আবার বন্ধ করে দিল কুমার। কুমার ডাকল সুখনকে, বলল, এই যে এদিকে আসুন। সুখন অবাক হয়ে ওদিকে যেতে যেতে বলল, কি ব্যাপার, আপনি তো সুখন মিস্ত্রিকে তুমি করেই বলতেন, হঠাৎ অধমের এত উন্নতি কেন? সান্যাল সাহেব ও মহুয়া অবাক হয়ে কুমারের দিকে তাকিয়েছিল। কুমার কেন ডাকল ওরা বুঝল না। সুখন সামনের ডান দিকের দরজার কাছে গেলে
কুমার হিপ পকেট থেকে পার্স বের করে দুটো 100 টাকার নোট ফট করে বের করে সুখনের হাতে দিয়ে বলল, আমাদের খাওয়া দাওয়ার খরচা। সুখন কুঁজো হয়ে গাড়ির জানলার কাছে মুখ নামিয়ে এনেছিল। টাকাটা হাতে নিয়ে ওইভাবেই অনেকক্ষণ চুপ করে রইল। তারপরে খুব আস্তে আস্তে বলল, এটার কি খুবই দরকার ছিল? কুমার বলল, এটা না নিলে আমার নিজেকে খুব ছোট লাগবে। সুখন আশ্চর্য হবার মতো মুখ করে থাকলো অনেকক্ষণ, যেন ও বোবা হয়ে গেছে। তারপর বলল, আপনারও তাহলে ছোট লাগে নিজেকে কখনো কখনো? আশ্চর্য। কুমার রাগত গলায় বলল, মানে? সুখন জবাব না দিয়ে মহুয়াকে উদ্দেশ্য করে বলল, এই যা, একদমই ভুলে গেছিলাম, আপনার জন্যও একটা জিনিস এনেছিলাম। গরিব মিস্ত্রি, আর তো কিছুই দেওয়ার নেই। বলেই পকেট হাতড়ে এক মুঠো চকচকে বল বিয়ারিং বের করল সুখন। বের করে জানলা গলিয়ে হাত ঢুকিয়ে মহুয়ার হাতে দিল। প্রয়োজনের চেয়ে অনেক বেশিক্ষণ মহুয়ার হাতে হাত ছুঁয়ে রাখল ও। তারপর বলল, আপনি এখনো বড় ছেলে মানুষ আছেন দিদিমণি। সান্যাল সাহেবও চাইছিলেন যে এবারে এগোনো যাক। টাকাটা দিয়ে ফেলে কুমার এখন কি নতুন বিপত্তি বাঁধালো কে জানে। কুমারটা একটা স্কাউন্ড্রেল। সব জিনিসেরই সীমা থাকা উচিত। ওর অভদ্রতার কোনো সীমা নেই। কুমার আর কিছু না বলে ইঞ্জিনের সুইচ ঘোরালো, গাড়িটাকে গিয়ারে দিল। সুখন তখনও গাড়ির পাশে দাঁড়িয়েছিল। সুখন বলল, 1 সেকেন্ড, আর আপনার সঙ্গে দেখা হবে না, একটা কথা বলে নিই। তারপর একটু থেমে বলল, কুমার সাহেব, টাকা, বড় বেশি টাকা চিনেছেন আপনি, তাই না? জিন্দেগিতে টাকার চেয়েও বড় বহৎ বহৎ জিনিস আছে। এখনো বয়স আছে, দিন আছে, সেসব চিনুন। তারপরে বলল, এই নিন। বলেই 100 টাকার নোট দুটোকে ফসফস করে কুচি কুচি করে ছিঁড়ে কুমারের মুখে ছুঁড়ে দিয়ে সুখন বলল, এই জঙ্গলে পাহাড়ে এমন লক্ষ লক্ষ শুকনো পাতা এই চোদ বসেকে হাওয়ায় ওড়ে। তারপরে মুখটা সরিয়ে নিয়ে বলল, যান, স্টার্ট দিন। কুমারকে বলতে হলো না আর। অ্যাক্সিলেটর পুরো দাবিয়ে দিয়ে স্টিয়ারিং সোজা ধরে বসেছিল কুমার, ক্লাচে পা রেখে। ক্লাচ থেকে হঠাৎ পা সরাতেই গো গো আওয়াজ করে ভয় পাওয়া শুয়োরের মতো লাফিয়ে গেল গাড়িটার সামনে। কুমার ভয় পেয়ে গিয়েছিল। মনে মনে বলল, শালাকে বিশ্বাস নেই। টাকা ছিঁড়েও হয়তো শান্তি হয়নি, এবারে দৌড়ে এসে হয়তো মেরেই বসবে। সুখন ওইখানেই দাঁড়িয়ে হাত নাড়ছিল। সান্যাল সাহেব জানলা দিয়ে, মহুয়া পেছনের কাঁচ দিয়ে। একটু পরেই রাস্তা বাঁক নিল। সুখনকে আর দেখা গেল না। আবছা অন্ধকার, কালো পাথর, ঝোপঝাড়, জঙ্গল, এসবের মধ্যে সুখনের দাঁড়িয়ে থাকা হাত নাড়া চেহারাটা হঠাৎ হারিয়ে গেল। মহুয়া পিছনের সিটে হেলান দিয়ে আধশোয়া ভঙ্গিতে বসেছিল। গাড়ির হেডলাইট জ্বালিয়ে দিয়েছিল কুমার। ড্যাশবোর্ডের আলোতে ও হেডলাইট ইন্ডিকেটরের সবুজ আলোতে ড্যাশবোর্ডের উপরে রাখা একগুচ্ছ পলাশের লাল রঙে কেমন যেন সবুজ আভা লেগেছে। মহুয়া হাতের মধ্যে বল বেয়ারিংগুলো নিয়ে নাড়াচাড়া করছিল। অনেকক্ষণ হাতের মধ্যে থাকায় গরম হয়ে উঠেছে ওগুলো। হঠাৎ সান্যাল সাহেব বললেন, টুই পাখিটা কি ছিল? কুমার তাচ্ছিল্যের গলায় বলল, আপনিও যেমন, বেটা মিস্ত্রি নিশ্চয়ই মন গড়া নাম দিয়েছে কোনো পাখির। আজব চিজ একটি, সুখন মিস্ত্রি। তারপরে পেছনে মুখ ঘুরিয়ে খুশির গলায় কুমার বলল, মহুয়ার কি হলো? চুপচাপ কেন? অল্প কিছুক্ষণের মধ্যেই বেথলা পৌঁছবো আমরা। মহুয়া জবাব দিল না। সান্যাল সাহেব বললেন, কি রে মৌ? মহুয়া বলল, কি হলো তোর? মহুয়া বলল, কিছু না। তবে চুপ করে কেন? মহুয়া উত্তর দিল না অনেকক্ষণ। তারপর অস্ফুটে বলল, ভাবছি। ব্যাস, এটুকুই ছিল। শ্রদ্ধেয় লেখক বুদ্ধদেব গুহর লেখা একটি কালোজয়ী উপন্যাস সুখের কাছে। উপন্যাসটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার নতুন কোনো একটা গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।